অ্যারিস্টটল বলেছিলেন, প্রত্যেক নতুন জিনিসকেই উৎকৃষ্ট মনে হয়, কিন্তু বন্ধুত্ব যত পুরনো হয় ততই উৎকৃষ্ট ও দৃঢ় হয়। কালকের ব্রিগেড যেন নতুন এবং পুরনোর এক বেনজির রাজনৈতিক বন্ধুত্বের মঞ্চ হয়ে উঠছে। সমাবেশের 24 ঘন্টা আগে তাকে সমর্থন জানিয়ে চিঠি পাঠিয়েছেন রাহুল গান্ধী। আজ জানা যাচ্ছে মার্চের প্রথম সপ্তাহে লোকসভা নির্বাচনের দিন ঘোষণার সম্ভাবনা। সেই প্রেক্ষাপটে কালকের ব্রিগেড সমাবেশ নিঃসন্দেহে বিশেষ গুরুত্ব পাচ্ছে। ইতিমধ্যেই এসে পৌঁছেছেন শরদ পাওয়ার, দেবেগৌড়া, অখিলেশ যাদবের মতো বিরোধী নেতারা। সমাবেশের গুরুত্ব আরও বাড়াচ্ছে মঞ্চে বাজপেয়ী ক্যাবিনেটের 3 প্রাক্তন মন্ত্রীর উপস্থিতি। বিজেপি অবশ্য কটাক্ষ করে বলছে, এটা সমাবেশ নাকি সার্কাস। 8ই ফেব্রুয়ারি বিজেপির পাল্টা ব্রিগেডে আসছেন স্বয়ং প্রধানমন্ত্রী। আমরা সেই খবরেও আসবো, কিন্তু তার আগে এই অনুষ্ঠানের শুরুতেই আপনাদের দেখাবো মমতার ব্রিগেডের সমর্থন জানিয়ে চিঠি পাঠালেন রাহুল গান্ধী। দেখুন। সূত্রের খবর, মার্চের প্রথম সপ্তাহে লোকসভা নির্বাচনের দিন ঘোষণা করতে পারে জাতীয় নির্বাচন কমিশন। অর্থাৎ হাতে মেরে কেটে আর মাত্র কয়েকটা মাস। 135 কোটির দেশের সাধারণ নির্বাচন বলে কথা, তাই রাজনৈতিক প্রস্তুতিও তুঙ্গে। আর তারই শুরুটা সম্ভবত হচ্ছে 19-এর মেগা মোদী বিরোধী সমাবেশের মধ্য দিয়ে। ইতিমধ্যে সমাবেশে অংশ নিতে কলকাতায় আসতে শুরু করেছেন জাতীয় স্তরের তাবড় নেতারা। আর তাৎপর্যপূর্ণভাবে মমতার উদ্যোগে মোদী বিরোধী মহাজোটের এই মহা র্যালির কয়েক ঘন্টা আগেই সমাবেশের সমর্থনে চিঠি দিলেন রাহুল গান্ধী। তৃণমূল নেত্রীকে মমতা দি বলে সম্বোধন করে কংগ্রেস সভাপতি চিঠিতে লিখেছেন, ঐক্যের সমাবেশের প্রতি সমর্থন জানাচ্ছি। আশা করি আমরা ঐক্যবদ্ধ ভারতের লক্ষ্যে শক্তিশালী বার্তা দিতে পারবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্য এই মঞ্চকে ব্যবহার করে বিজেপি বিরোধী শক্তিগুলিকে আরো কাছাকাছি নিয়ে আসা। রাহুল গান্ধীর চিঠিতেও ধরা পড়েছে সেই একই সুর। তিনি লিখেছেন, সারা ভারত থেকে ক্ষমতাশালী শক্তিগুলি উঠে আসছে। এর জন্ম সেই লক্ষ লক্ষ মানুষের হতাশা ও ক্ষোভ থেকে, যারা মোদী সরকারের ভুয়ো প্রতিশ্রুতি এবং মিথ্যে ধরে ফেলেছেন। এই শক্তি এগিয়ে যাচ্ছে নতুন ভবিষ্যতের আশায়, এমন এক দেশের আশায় যেখানে প্রত্যেক পুরুষ, স্ত্রী এবং শিশুর মতামত ও মন্তব্য শোনা হবে, তাতে সম্মান দেওয়া হবে, সে তিনি যে ধর্ম, আর্থিক অবস্থা বা অঞ্চলেরই হোক না কেন। মোদী সরকারের বিরুদ্ধে কার্যত তোপ দেগে চিঠিতে রাহুল গান্ধী লিখেছেন, সমস্ত বিরোধীরা বিশ্বাস করে প্রকৃত জাতীয়তাবাদ ধরে রাখতে গণতন্ত্র, সামাজিক ন্যায় বিচার ও ধর্ম নিরপেক্ষতার স্তম্ভ প্রয়োজন। বিজেপি এবং মোদী সরকার এগুলিকে ধ্বংস করতে চাইছে। শুধু ব্রিগেডের সভায় সমর্থন নয়, পশ্চিমবঙ্গবাসী সম্পর্কেও রাহুল গান্ধী চিঠিতে লিখেছেন, আমরা বাংলার মানুষের প্রশংসা করছি, যারা ঐতিহাসিকভাবে আদর্শ রক্ষায় অগ্রণী ভূমিকা নিয়েছেন। রাহুলের এই চিঠি যে নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ তা স্পষ্ট অভিষেকের কথা থেকে। বিজেপি বিরোধী যে কটি শক্তি রয়েছে দেশে, আমরা বরাবরই মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ইউনাইটেড ফ্রন্টের কথা বলেছে, এবং সেই ইউনাইটেড ফ্রন্ট, ইউনাইটেড অপোজিশন আমরা বাস্তবায়িত হতে দেখেছি। এবং শুধুমাত্র কলকাতা বা বাংলা না, কালকের ব্রিগেড চলো সমাবেশের উপর নজর থাকবে ভারতবর্ষের 130 কোটি মানুষের। কিন্তু রাহুল যখন চিঠি লিখে মমতার সমাবেশকে সমর্থনের ঘোষণা করেছেন, তখন প্রদেশ কংগ্রেস সভাপতি আবার অন্য দাবি করছেন। আবার এআইসিসি নৈতিক সমর্থন দিয়েছে বিজেপির বিরুদ্ধে লড়াইতে। এখানে মমতার এই মুভটাকে সাপোর্ট করেছেন বলে এখানে তৃণমূলের বিরুদ্ধে লড়াই হবে না, এ কথা কোথাও বলেন। খোদ রাহুল চিঠি দিচ্ছেন, মমতার ব্রিগেডে উপস্থিত থাকছে কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব, অথচ প্রদেশ কংগ্রেস নেতৃত্বের দাবি তাদের নাকি আমন্ত্রণই জানানো হয়নি। আমন্ত্রিতই নেই, অর্থাৎ বিনা আমন্ত্রণে তো নিমন্ত্রণ বাড়ি যাওয়া যায় না। তবে প্রদেশ সভাপতি এমন দাবি করলেও প্রদেশ কংগ্রেসের আরেক নেতা শুভঙ্কর সরকার কিন্তু বৃহস্পতিবার দাবি করেছিলেন, মমতা বিরোধী দলনেতা আব্দুল মান্নানকে আমন্ত্রণ জানিয়েছিলেন। এয়ারপোর্টে বসে আছি, বাগডোগরা এয়ারপোর্টে, তখন আমাদের বিরোধী দলনেতার সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রীর কথা হচ্ছে, তাকে ইনভাইট করছে। তিনি বলেছেন যে না, আমার পক্ষে যাওয়া সম্ভব নয়। তিনি বললেন আমার সামনে, আমরা সমস্ত নেতারা বসে আছি। এই পরিস্থিতিতে সিপিএম এর গলায় আবার কটাক্ষের সুর। এর আগেও রাজ্যসভায় তিনি প্রার্থী দিয়েছিলেন, তৃণমূল তাকে সমর্থন করেছিল। প্রার্থী যেদিন ভোট হলো সেদিন অভিষেক মনু সিংভি জিতলেন, সেদিনই গৌতম দাসকে কংগ্রেস থেকে তৃণমূলে জয়েন করালো। আবার এই সংগতির ক্ষেত্রে প্রেরণায় আবার কংগ্রেসের আরও কিছু কর্মীকে তৃণমূলে নিয়ে যাবেন না তো? বিজেপি আবার রাহুল গান্ধীর চিঠিকে গুরুত্বই দিতে নারাজ। দেখুন, যদি সত্যি সত্যি গুরুত্ব থাকতো তাহলে রাহুল গান্ধী নিজে আসতেন। রাহুল গান্ধী আসেননি, যাকে পাঠিয়েছেন তার নিজের রাজ্যে কংগ্রেস এখন ডামাডোল, সরকার আদৌ থাকবে কিনা সন্দেহ। সেজন্য বাড়ি ফিরে গিয়ে দেখুন কর্ণাটকের সরকারটা কি অবস্থায় আছে। দিল্লি গিয়ে সোনিয়া রাহুলের সঙ্গে বৈঠক করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার মমতার ব্রিগেডকে সমর্থন জানিয়ে রাহুলের চিঠি। শেষ অবধি সম্পর্ক কোন পথে এগোবে তার উত্তর দ্রুতই মিলবে। উজ্জ্বল মুখোপাধ্যায় ও প্রকাশ সিনহা, এবিপি আনন্দ।
আমি সন্ময় বন্দ্যোপাধ্যায়কে দিয়ে শুরু করব। সন্ময়বাবু, কোথাও কি প্রদেশ নেতৃত্বের যে সেন্টিমেন্ট, বারবার আপনারা দুটো কথা বলছেন, একটা হচ্ছে যে কংগ্রেস থেকে বিধায়ক ভাঙিয়ে তৃণমূল কংগ্রেসে এখনও নিয়ে যাওয়া এবং মিথ্যা মামলা ইত্যাদি, কোথাও কি সেই সেন্টিমেন্ট হাইকমান্ডের কাছে যথেষ্ট গুরুত্ব পাচ্ছে না? যদি তা পেত তাহলে এক হচ্ছে মল্লিকার্জুন খাড়গে, অন্য কেউ নয়, তার এই সমাবেশে যোগদান, এবং 24 ঘন্টা আগে রাহুল গান্ধীর চিঠি, সেখানে বলা যে মমতাদির ঐক্যের সমাবেশের প্রতি সমর্থন, এটা কোথাও কি প্রদেশ কংগ্রেসের সেন্টিমেন্টকে যথেষ্ট গুরুত্ব না দেয়া? সুমনদা, কখনোই নয়। তার কারণটা হচ্ছে সর্বভারতীয় প্রেক্ষিতে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে যেখানে যে শক্তি যতটা কাজ করছে সেখানে সর্বোচ্চ স্তরের কংগ্রেস নেতৃত্ব কিন্তু সমর্থন দিয়ে গেছে। আপনি দেখেছেন আজকে আমাদের মাননীয় সভাপতি সোমেন মিত্র বলেওছেন সেটা, যে আজকে উত্তরপ্রদেশের মতো জায়গায় কংগ্রেসকে বাদ দিয়ে সেখানে যখন জোট হচ্ছে অখিলেশ এবং মায়াবতী, সেখানে কিন্তু জোট হওয়ার পর, কংগ্রেসকে বাদ দিয়ে জোট হওয়ার পরও কিন্তু সেখানে এই লড়াইকে শুভেচ্ছা জানিয়েছেন রাহুল গান্ধী। পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও কিন্তু মমতা দেবীর শুভেচ্ছা জানানো আর একেবারে মল্লিকার্জুন খাড়গেকে পাঠানো, আমি আসছি আজকের এই চিঠিটা প্রেক্ষিতে সম্বন্ধে একটা জিনিস উল্লেখ করব। অবশ্যই বলুন। সেখানে আপনি দেখুন, আমার কাছে চিঠিটা আছে, আপনার কাছে থাকলে দেখুন। আমার কাছেও আছে। The entire opposition is united on our belief that the nationalism and development can only be defended on the tested pillars of democracy, social justice and secularism. Ideas that the BJP and Mr. Modi are intent on destroying. একদম। প্রশ্নটা হচ্ছে, কোনো জায়গায় বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গ রাজ্যে এই ডেমোক্রেসি এবং সোশ্যাল সেকুলারিজমের এই পিলারগুলোকে রক্ষিত হচ্ছে, কোনো জায়গায় এন্ডোর্স করা হচ্ছে মমতার গভর্নমেন্টকে, সরকারকে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমি আসছি সেখানে। আমার প্রশ্নটা হচ্ছে, সারা পশ্চিমবঙ্গের মাটিতে যেভাবে সাম্প্রতিককালে নির্বাচনগুলোকে গণতন্ত্রকে প্রহসনে পরিণত করা হয়েছে, সেটাকে কিন্তু কোথাও একটা ইঙ্গিত দিলেন না। সেটাতে এআইসিসি থেকে আগেই কন্ডেম করা। আপনি বলছেন কেন একটা বাক্য নেই যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে ধর্মনিরপেক্ষতার এবং আজকে রাজধর্মের পুজো করা হয়। আমি আপনাকে উল্টো কথা বলছি, এই চিঠিটারই বা কি দরকার ছিল? আমি ধরে নিচ্ছি আপনার যুক্তিগুলো সব ঠিক। রাহুল গান্ধী 24 ঘন্টা আগে এই ব্রিগেড সমাবেশকে শুভেচ্ছা জানিয়ে এবং তার সমর্থন জানিয়ে চিঠিটা তো কেউ চাননি। না, চিঠিটা চাওয়ার নয়, ব্যাপারটা হচ্ছে একটা কথা আমাদের বুঝতে হবে, যে সর্বভারতীয় প্রেক্ষাপটে কালকের ব্রিগেড সমাবেশটা মমতা ব্যানার্জি কিন্তু বিজেপির বিরুদ্ধে মূল লড়াইয়ের একটা ইউনিটি শো বলে দেখাচ্ছেন। যদিও আমরা অনেকেই মনে করি এটা একটা রিয়েলিটি শো, একটা শো এন্ড বিজনেস চলছে, শো বিজনেস। ওইটাই তো বলছি, আপনাদের মনে করা আর হাইকমান্ড মনে করা। হাইকমান্ড যদি আজকে রাহুল গান্ধী আসতেন তাহলে আপনি বলতে পারতেন। আপনি ভাবুন তো, রাহুল গান্ধীকে চেয়েছিলেন, কিন্তু আপনাকে একটা উদাহরণ আমি দেবো। 2002 সালে গোধরা কাণ্ডে রক্ত যার হাতে ছিল, সেই নরেন্দ্র মোদীর কে গোলাপ ফুল পাঠানোর সময় পেয়েছিলেন মমতা ব্যানার্জি। পরবর্তীকালে এই 2017-18 সালে যখন 3টে বিধানসভা নির্বাচন হওয়ার পর এবং 5টা বিধানসভা মধ্যে 3টেতে গো বলায় যখন হিন্দি বলে জিতলো কংগ্রেস, রাহুল গান্ধীর অক্লান্ত পরিশ্রম করলেন, একবারের জন্য রাহুল গান্ধীর নাম নিয়ে উচ্চারণ করলেন না প্রকাশ্যে মমতা ব্যানার্জি, ধন্যবাদ বা অভিনন্দন জানালেন না। এবং গতকালে আমি আরেকটা কথা বলছি, আপনি এইটা বলতে চাইছেন যে মল্লিকার্জুন খাড়গে যথেষ্ট গুরুত্বপূর্ণ নেতা? আমি আসছি এখানে। গতকাল নবান্নে দাঁড়িয়ে মমতা দেবী যখন প্রেস স্টেটমেন্ট করছেন, আপনি খেয়াল করেছেন যে মল্লিকার্জুন খাড়গে আসছেন, সোনিয়া গান্ধী অসুস্থ বলে আসতে পারছেন না, একবারও রাহুল গান্ধীর নাম কিন্তু করেননি। অর্থাৎ রাহুল গান্ধী ভারতবর্ষের ভাবি প্রধানমন্ত্রী, সেটা উনি জানেন। এবং বোঝানোর কি আছে? রাহুল গান্ধী তো সঠিক কাজ করেছেন, রাহুল গান্ধী সঠিক কাজ করছেন সৌজন্যের রাজনীতি দেখি। সৌজন্যের রাজনীতি, ফেয়ার এনাফ, পয়েন্ট টেকেন। আমি একটা কনফিউশন আমার হচ্ছে যে রাহুল গান্ধী সোনিয়া গান্ধীর মধ্যে তো যথেষ্ট হৃদ্যতা আছে আমি জানি, এবং এ ব্যাপারে কোনো বিভাজন আছে জানি না। আমি খুব কনফিউজ। আমি ধরুন, ভারতীয় ঐতিহ্য কি বলে যে সাধারণভাবে কোনো শুভ অনুষ্ঠান বা যে কোনো অনুষ্ঠানের নিমন্ত্রণ পত্রটা পরিবারের প্রধানের নামে দেওয়া হয়। তাহলে পরিবারের প্রধানের নাম, মানে কংগ্রেসের যে পরিবার, সর্বভারতীয় পরিবার, তার প্রধান হাইকমান্ডের কাছে নিমন্ত্রণ পত্র গেছে। তাহলে খুব স্বাভাবিকভাবে আজকে সোমেন মিত্রের বক্তব্য এবং সন্ময়দার বক্তব্য, এই দুটো থেকে কিন্তু একটা জিনিস প্রতীয়মান হচ্ছে যে প্রদেশ কংগ্রেস কি স্বীকার করে নিচ্ছে যে তারা হাইকমান্ডের, মানে সর্বভারতীয় কংগ্রেসের প্রদেশ সংগঠন নন। তাহলে নিমন্ত্রণ যদি পরিবারের কর্তার কাছে গিয়ে থাকে, পরিবারের কর্তা সেই নিমন্ত্রণ স্বীকার করে চিঠি দিয়ে থাকে, আমরা গিয়ে সেই সভায় অ্যাটেন্ড করব। একটু বলে হয় নাকি? একটু বলে নিই না, আমি নেমন্তন্নের কথা, আমি শুনবো আপনার কাছে, আমার একটা প্রশ্ন থাকবে। তার আগে সন্ময়বাবুর কাছে এই নেমন্তন্ন যখন শব্দটা উঠেই গেল, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কালকে শুভঙ্করবাবু এই স্টুডিওতেই বলছিলেন যে ফোন করে আব্দুল মান্নানকে, বাগডোগরা এয়ারপোর্টে তারা ছিলেন, ফোন করে তাকে নিমন্ত্রণ জানিয়েছিলেন। আজকে সোমেন
সৌমেন মিত্র বলছেন যে যাব কি করে, নেমন্ত্রণ রক্ষা করার প্রশ্ন ওঠে না, তাও নেমন্ত্রণ পাইনি। কি বিষয়টা? মাননীয় প্রদেশ কংগ্রেস সভাপতি সৌমেন মিত্র যেটা বলেছেন সেটাই আমি বিশ্বাস করব, এবং বাকিটা যেটা শুভঙ্করবাবু বলেছেন কালকে, সেটা শুভঙ্করবাবু ছিলেন, আমরা তো কেউ ছিলাম না, ফলে বলতে পারবো না। সেভাবে শুভঙ্করবাবু বলতে পারেন, হ্যাঁ বলতে পারেন, নিশ্চয়ই কিছু তথ্য আছে শুভঙ্করবাবু বলেছেন, কিন্তু প্রদেশ কংগ্রেস সভাপতি সৌমেন্দ্রনাথ মিত্রকে সরাসরি আমন্ত্রণ জানানো হয়নি, এবং প্রদেশ কংগ্রেস নেতৃত্বকে আহ্বান জানানো হতে পারে যে আব্দুল মান্নানকে নিমন্ত্রণ জানানো হয়েছে, ওইভাবে ইনফর্মালি বাগডোগরা বিমানবন্দরে বসে হয়েছেন, একটা ফোন আছে, শুভঙ্করবাবু যখন বলেছেন হতেই পারে, কিন্তু প্রদেশ কংগ্রেসকে আনুষ্ঠানিকভাবে যে নিমন্ত্রণ সেটা আমি সুমন বাবুর কাছে উল্টো প্রশ্নে আসবো। সেটা হচ্ছে আপনারা বলছেন যে বিজেপি বিরোধী জোট শক্তিশালী করতে হবে, ঐক্যবদ্ধ করতে হবে, ঠিকই তো, কিন্তু একই সঙ্গে বিজেপি বিরোধী কংগ্রেসকে ভেঙে যাচ্ছেন ক্রমাগত, পরস্পর বিরোধী হয়ে যাচ্ছে। আমি একটা কথা বলি আপনাকে, যে আজকে যদি আপনি দুটো জায়গা আপনাকে ভাবতে হবে, যে এই যে ব্রিগেডটা, আগামীকালের ব্রিগেডটা, এটা রাষ্ট্রীয় ব্রিগেড, বহুদিন পরে 1984 সালের পরে রাষ্ট্রীয় ব্রিগেড হচ্ছে, এবং এই রাষ্ট্রীয় ব্রিগেডে কিন্তু অনেক আগে দেশ, আমি যেটা বারবার ধরে আমরা বলার চেষ্টা করি যে প্রদেশ কংগ্রেসের সঙ্গে হাইকমান্ডের পার্থক্য হয়ে যায় ওই জায়গায়, হাইকমান্ড যেটা সর্বভারতীয় পরিপ্রেক্ষিতে, আমি কংগ্রেসের বক্তব্যটা দিচ্ছি, ব্যক্তিগত আক্রোশের পরিপ্রেক্ষিতে দেখে শুভঙ্কর বাবুর দাবি, আব্দুল মান্নান বলেছে যে আমি মঞ্চে যাব, আর মঞ্চে 15 জন দলত্যাগী বিধায়ক যারা তৃণমূলে জয়েন করেছেন তারা বসে থাকবেন, যাব কি করে? আমি একটা কথা বলছি, আমি একটা কথা উদাহরণ দিচ্ছি, যে কর্ণাটকে যখন সরকার তৈরি হলো, কংগ্রেস এবং জেডিএস এর সরকার, সেই সরকারে তো তৃণমূল কংগ্রেসের কেউ ছিল না, তৃণমূল কংগ্রেসের কোনো প্রতিনিধিত্ব ছিল না, তা মমতা বন্দ্যোপাধ্যায় ওই সভায় উপস্থিত ছিলেন, তিনি ওই যে সর্বভারতীয় প্রেক্ষাপটে বিজেপির বিরুদ্ধে লড়াইটাকে শক্তিশালী করার জন্য তিনি হাজির হয়েছিলেন। আজকে ম্যাডাম সোনিয়া গান্ধী যখন সবাইকে ডাকছেন বিরোধী নেতা, সেখানেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় হাজির থাকছেন, প্রতিটা জায়গাতে যেখানে কংগ্রেস এবং অন্যান্য দলের, আপনি বলছেন যে প্রতীকী, বিরোধীদের প্রতীক হিসেবে উঠে আসছে ব্রিগেড সমাবেশ। আজকে ইতিমধ্যেই আমরা যখন এই অনুষ্ঠান করছি, একাধিক বিরোধী নেতা তারা কলকাতায় হাজির হয়েছেন, যেমন দেবেগৌড়া, অখিলেশ যাদব এসে গেছেন কলকাতায়। দেখুন কি বলছেন তারা। देश नया प्रधानमंत्री चाहता है, देश नया प्रधानमंत्री का इंतजार कर रहा है। মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্রিগেডে অংশ নিতে একে একে শহরে আসতে শুরু করেছেন দেশের বিভিন্ন প্রান্তের মোদী বিরোধী দলগুলির শীর্ষ নেতারা। প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবেগৌড়া থেকে শরদ পাওয়ার, অখিলেশ যাদব। সকাল থেকে প্রস্তুতি ছিল তুঙ্গে, দুপুরের দিক থেকে একে একে কলকাতা বিমানবন্দরে আসতে শুরু করেন বিরোধী দলের নেতারা। দুপুর 3:30 প্রথমে আসেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং জনতা দল সেকুলারের জাতীয় সভাপতি এইচডি দেবেগৌড়া। Yes, we have understood Madam Mamata Banerjee has taken all initiatives to bring all the properties together. বিকেল 4:10 কলকাতায় পৌঁছন এনসিপি সভাপতি শরদ পাওয়ার। বিকেলের দিকে হোটেলে গিয়ে তার সঙ্গে দেখা করেন তৃণমূল নেত্রী। আমি একটু, ওরা তো আমাদের রাজ্যে এসছেন, সেই জন্য আমরা কথা বললাম, দেখা করতে এলাম সিনিয়র লিডার। এদিন দুপুরেই শহরে আসেন সদ্য বিজেপি ত্যাগী অরুণাচলের প্রাক্তন মুখ্যমন্ত্রী গেগং আপাং। বিজেপি বিরোধী লড়াইয়ে তৃণমূল নেত্রীর পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি। Mamata ji requested me to invited me to attend the rally. Okay. आपने बीजेपी से इस्तीफा दिया तो क्या टीएमसी ज्वाइन करेंगे या कोई और पार्टी ज्वाइन करेंगे? No, I'll form my own party. कल का जो मीटिंग है उसमें आप ममता जी सारे ऑपोजिशन के लीडर के हिसाब से देखना चाहेंगे? Mamata Banerjee is a great leader. She is a great leader. We have come here to support her. Sir, who is going to be the prime ministerial candidate? We will discuss it. I will tell you. তারপরই পৌঁছন মিজোরামের প্রধান বিরোধী দল জোরাম পিপলস মুভমেন্টের নেতা লাইডু হোমা। Going to strengthen our unity in order to form a next government in the next coming election. We're going to form a secular government. It's not the time to talk about that. It's too early. বিকেল 4:30 নাগাদ এসে পৌঁছন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সভাপতি এবং ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। एक ताकत को इकट्ठा करने का एक प्रयास है कि भारतीय जनता पार्टी जिस तरीके से वोटों का बिखराव करके अपनी पॉलिटिकल ब्रेड तैयार करता है वो ना हो।
বিকেল 4:45টায় আসেন সমাজবাদী পার্টির সভাপতি উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। এই সভা থেকে বিজেপিকে কেন্দ্রের ক্ষমতা থেকে হটানোর ডাক দেওয়ার কথা বলেন তিনি। दिल्ली की आज की सरकार से किसान, गरीब, नौजवान, व्यापारी और हर वर्ग के लोग दुखी हुए, संकट में हैं। इसलिए मैं समझता हूँ आज बंगाल से और खासकर दीदी के यहाँ से जो संदेश जाएगा वो और जगह भी इसी तरह का बदलाव का संदेश होगा। ব্রিগেড সমাবেশে যোগ দেবেন লোকতান্ত্রিক জনতা দলের সভাপতি শরদ যাদবও। जिस समय भी विकट परिस्थिति होती है तो बंगाल एक अगवा राज होता। उस समय भी जब हम लोग इकट्ठे हुए थे तो उस समय कांग्रेस पार्टी और राजीव जी थे, वो लड़ाई आसान थी। अब तो और कठिन लड़ाई आ गई, या घोषित इमरजेंसी है, तो इसलिए इसके खिलाफ जो लड़ाई है और ये जो रैली है ये ऐतिहासिक। বিমানবন্দরে আসেন বিজেপির বিক্ষুব্ধ নেতা এবং অটল বিহারী বাজপেয়ীর মন্ত্রিসভার সদস্য অরুণ শৌরী এবং ডিএমকে সভাপতি এম.কে. স্টালিন। বিরোধী দলগুলির একঝাঁক নেতাকে এক মঞ্চে আনার জন্য তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতিত্ব দিলেও বিজেপি একে কটাক্ষ করছে। কেউ রিটায়ার্ড, কেউ টায়ার্ড, বেশিরভাগই নিজের রাজ্যের রিজেক্টেড, এখানে তারা প্রজেক্টেড। এই ধরনের ভাগড়া সৈন্য আর হারা সৈন্য দিয়ে যুদ্ধ জিতার চেষ্টা করছেন আমাদের মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী হওয়ার চেষ্টা করছেন। তো এই যে সার্কাসটা হবে আগামীকাল, সেটা দেখার জন্য আমরা খুব উদ্গ্রীব হয়ে আছি। देखिए किरकम सार्कास হয়। आज विरोधी दल इस बात को राष्ट्र के सम्मुख बार बार दोहरा रहे हैं कि उनमें अकेले में इतनी ताकत नहीं है कि वो भारतीय जनता पार्टी के संदर्भ में चुनाव लड़ सके। अगर वो अपनी विफलता का इस प्रकार से किसी मंच से उजागर करने का प्रयास कर रहे हैं तो इसमें मुझे अपने शब्द जोड़ने की जरूरत नहीं है। কিন্তু বিজেপির গলায় কটাক্ষের সুর শোনা গেলেও লোকসভার আসন সংখ্যা নিরিখে মমতার ব্রিগেড সমাবেশ নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। কারণ উত্তরপ্রদেশে দেশের সবচেয়ে বেশি লোকসভা আসন ৮০টি। সেখান থেকে দুই প্রধান দলের দুই শীর্ষ নেতা, একদিকে সমাজবাদী পার্টির অখিলেশ যাদব, অন্যদিকে মায়াবতীর দলের নাম্বার 2 সতীশ চন্দ্র মিশ্র উপস্থিত থাকছেন। মহারাষ্ট্রে লোকসভার আসন ৪৮টি, সেখান থেকে এনসিপি প্রধান শরদ পাওয়ার উপস্থিত থাকছেন। তামিলনাড়ুতে ৩৯টি লোকসভা আসন, সেখান থেকে প্রধান বিরোধী দল ডিএমকে সভাপতি এম.কে. স্টালিন হাজির থাকছেন ব্রিগেডে। বিহারে ৪০টি লোকসভা আসন, সেখানকার প্রধান বিরোধী দল আরজেডির শীর্ষ নেতা তথা লালু পুত্র তেজস্বী উপস্থিত থাকছেন শনিবারের সমাবেশে। কর্ণাটকে ২৮টি লোকসভা আসন, সেখানকার অন্যতম প্রধান দল জেডিএস এর সভাপতি এইচ.ডি. দেবেগৌড়া উপস্থিত থাকছেন ১৯এর সমাবেশে। অন্ধ্রপ্রদেশে ২৫টি লোকসভা আসন, সেখান থেকে উপস্থিত থাকছেন তেলুগু দেশমের প্রধান চন্দ্রবাবু নাইডু। অসমে ১৫টি লোকসভা আসন, সেখানে অন্যতম প্রধান শক্তি এআইইউডিএফ, তাদের প্রধান বদরুদ্দিন আজমল মমতার ডাকে ব্রিগেডের সমাবেশে উপস্থিত থাকছেন। পড়শি রাজ্য ঝাড়খণ্ডে ১৪টি লোকসভা আসন, সেখানকার প্রধান বিরোধী দল ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সভাপতি হেমন্ত সোরেন উপস্থিত থাকবেন সভায়। জম্মু কাশ্মীরে ৬টি লোকসভা আসন, সেখানকার অন্যতম প্রধান শক্তি ন্যাশনাল কনফারেন্সের দুই শীর্ষ নেতা ফারুক ও ওমর আবদুল্লাহ ব্রিগেডে উপস্থিত থাকছেন। সব মিলিয়ে ১৯এর ব্রিগেডে যারা উপস্থিত থাকবেন তারা নিঃসন্দেহে জাতীয় রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু তারা আসন্ন লোকসভা ভোটে কেমন পারফরমেন্স করেন তার উত্তর সময়ই দেবে। বিজেন্দ্র সিংহ ও অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ, কলকাতা। বিশান্তবাবু, কেউ জিজ্ঞেস করতে পারেন যে স্লো বলিং এফেক্ট অফ দ্য অপোজিশন ফোর্সের শুরু হয়ে গেছে, কিন্তু আমার প্রশ্ন চিঠিতে, এই চিঠি কি কোথাও হাইকমান্ড যা ভাবছে এবং যা পরিকল্পনা করছে, এবং আবার বলছি প্রদেশ কংগ্রেসের সেন্টিমেন্ট, দুটো কি আলাদা ভিন্ন ভাবনা? আমি প্রথমে চিঠির সম্পর্কে বলবো যে রাহুল গান্ধী কিন্তু আরো একটা ম্যাচিওর স্টেপ আমি দেখতে পেলাম। মানে আমি বলছিলাম যে রাহুল গান্ধীর উত্তরণ ক্রমশ হচ্ছিল, সিএসডিএস এর সমীক্ষাতেও ধরা পড়ছিল। মানে শেষ পর্যন্ত রাহুল গান্ধী চিঠিটা দিয়ে শারীরিকভাবে উপস্থিত না থেকেও প্রবলভাবে উপস্থিত থাকলেন এই বিরোধী ঐক্যের শিবিরে। যেটা খুব স্পষ্ট সেটা হলো যে প্রদেশ কংগ্রেসের যে অবস্থান আর সর্বভারতীয় কংগ্রেসের অবস্থানের মধ্যে যে বিস্তর পার্থক্য আছে, কারণ সর্বভারতীয় কংগ্রেসের দায়বদ্ধতা অনেক বেশি, আর রাজ্য কংগ্রেস কেবলমাত্র তৃণমূল কংগ্রেসের সাথে লড়াই করছে, আর সর্বভারতীয় কংগ্রেস প্রত্যেকটা প্রদেশে বিজেপির সাথে লড়াই করছে অল্টারনেটিভ একটা গভর্নমেন্ট দেবার জন্য। ফলে সেখানে তাদের দায়বদ্ধতা। এই রাহুল গান্ধী বারবার বহু ক্ষেত্রে দেখা গেছে যে প্রদেশের স্বার্থ, প্রদেশের বক্তব্য মেনে নিয়েছে। না দেখুন, মানে বৃহত্তম তো জায়গা একটা আছে, বৃহত্তম জায়গাটা হলো বিজেপিকে অপসারণের যদি প্রশ্ন হয়
তাহলে রাহুল গান্ধীর ক্ষেত্রে বাধ্যবাধকতা আছে সর্বভারতীয় বিরোধী মঞ্চটাকে সামিল হওয়া, সেই টোনে কথা বলা। ফলে সেই জায়গার থেকে আমি বলবো যে মানে শেষ পর্যন্ত চিঠিটা দিয়ে প্রবলভাবে এই ব্রিগেডে কিন্তু তিনি নিজেকে প্রাসঙ্গিক করে রাখলেন, অত্যন্ত প্রাসঙ্গিক করলেন। অ্যাট দি সেম টাইম নেতৃত্বের প্রশ্নেও কিন্তু তিনি খুব স্পষ্ট বলা যায় যে দরজাটা খুলে রাখলেন মানে ইট ক্যান বি এনিবডিজ গেম। মানে নিজের ক্ষেত্রেও যেমন নেতৃত্বটা খুলে রাখলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রেও নেতৃত্বটা খুলে রাখলেন। আগামী দিনে যদি কোনোদিন প্রধানমন্ত্রীর প্রশ্নটা আসে তাহলে তিনিও নেতৃত্ব দিতে পারেন, আবার মমতা বন্দ্যোপাধ্যায়ও নেতৃত্ব দিতে পারে, এরকম একটা সিচুয়েশন তৈরি হলো। রাহুল গান্ধী যে জায়গাটা তৈরি করলেন তার থেকে কিন্তু একটা নতুন প্রশ্ন আসবে যে তাহলে কি পশ্চিমবাংলায় একটা নতুন সমীকরণ আসতে পারে? কারণ আপনার মনে থাকতে পারে এই সোমেন মিত্র, এই অধীর চৌধুরীরা বারবার বলেছে যে জোট কি হবে সেটা কেন্দ্রের নেতৃত্ব ঠিক করবে। এটা কিন্তু বারবার সোমেন মিত্র কালকেও বলেছেন যে কেন্দ্রীয় নেতৃত্ব ঠিক করবে, যে কেন্দ্রীয় নেতৃত্ব যদি অ্যাসেস করে কংগ্রেসের স্ট্রাকচার তাই এক্স্যাক্টলি কেন্দ্রীয় নেতৃত্ব যদি ঠিক করে যে সর্বভারতীয় প্রেক্ষিতে বিজেপির বিকল্প শক্তি হিসাবে গড়ে তুলতে গেলে আমাকে তৃণমূলের সাথে অ্যালায়েন্সে যেতে হবে, তাহলে তৃণমূল কংগ্রেসের সেই অ্যালায়েন্সকে মেনে নিতে হবে। কারণটা হলো সর্বভারতীয় ক্ষেত্রের যে প্রেক্ষিত, সেই প্রেক্ষিতে নতুন সমীকরণে আসার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। আমি যে জায়গাটা আরেকটা জায়গা ধরতে চাই যে দেখুন আজকে যে ব্রিগেড সমাবেশটা করা হলো তার 3 তারিখে বামেদের ব্রিগেড সমাবেশ। আজকে মানে সত্যি ভাবনার জগতের যদি চিন্তা করেন বামেরা কতটা, বারবার প্রশ্ন উঠছে যে বামেরা কতটা পিছিয়ে থাকছে। এই সমাবেশটাই যদি বামেরা করতো, উল্টো দিক থেকে ভাবেন, আজকে এই সমাবেশটা যদি বামেরা রাজনৈতিক কৌশল অবস্থান করে যদি তৃণমূলের আগে করতো তাহলে সর্বভারতীয় বামেদের যে অ্যাকসেপ্টেবিলিটিটা আছে, যেটা জ্যোতি বসু তৈরি করে গিয়েছিলেন, সেই অ্যাকসেপ্টেবিলিটিটাকে ব্যবহার করে বামেরা কিন্তু একটা অল্টারনেটিভ শক্তি হতে পারত। আপনি বলছেন ফার্স্ট মুভার অ্যাডভান্টেজ যেটা মমতা বন্দ্যোপাধ্যায় পেলেন। আমি একবার দেবাশিস বাবুর কমেন্ট নেব যে বামেরা যদি ব্রিগেডটা আগে ডাকতো এই গ্যালাক্সি বিশ্বনাথ বাবুর মতে আপনারাও করতে পারতেন, কিন্তু দেরি হয়ে গেল। না, বিষয়টা আমরা মানতে পারছি না, কারণ বামেরা এই সমাবেশটা ডেকেছে 3 তারিখে যে সমাবেশ, সেই সমাবেশ মূলত বিজেপির যে নীতি এবং তৃণমূলের যে নীতি, গণতন্ত্রহীনতা, সাম্প্রদায়িকতা এবং দুর্নীতি, কিন্তু সেখানেও আপনারা নিশ্চয়ই জাতীয় স্তরে সমস্ত নেতাদের আমন্ত্রণ জানাবেন। সে নিশ্চয়ই, আমরা তো এটা করতামই, কিন্তু 3 তারিখের যে প্রোগ্রামটা, 3 তারিখের প্রোগ্রামটা আমরা ভেবে চিন্তেই বামেরা নিয়েছেন যে আমাদের ধর্মঘটটা গেছে 8 এবং 9, 8 এবং 9 ধর্মঘটের পরবর্তী পর্যায়ে আমাদের প্রস্তুতি নিয়ে যাওয়া। আপনি ধর্মঘট আপনি সমাবেশটা বাদ দিন, 3 তারিখের সর্বভারতীয় স্তরে ডিমনিটাইজেশনের পরে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন বিরোধীদেরকে ঐক্যবদ্ধ করবার চেষ্টা করেছিলেন বারবার, দিল্লিতে কখনো গিয়ে, পাটনাতে কখনো গিয়ে, লখনৌতে কখনো গিয়ে, আমি আপনার কাছে জানতে চাই যে বামেরা সর্বভারতীয় স্তরে কি এই ধরনের জোট গঠনের কতটুকু প্রয়াস করতে পেরেছে? বিশ্ববাবু বামেদের আজকে ঠিকই বলেছেন, ঠিক আমাকে যদি বলতে দিন একটু। নিঃসন্দেহে, মানে আপনারা সকলে যারা আছেন তারা যে মতের পরিপন্থী, আমি তো সেই মতের পন্থী নই। আমাদের কাছে আমি বলি আমাদের কাছে এই সরকার সরানো, সরকার থাকা সমস্ত বিষয়টা যদি অর্থনীতির সঙ্গে যুক্ত। আমরা মনে করি যে মানুষের এই যে সমস্ত যে সাম্প্রদায়িকতা দেখছেন, গণতন্ত্রহীনতা দেখছেন, দুর্নীতি দেখছেন, ডিমানিটাইজেশন যেটা বললেন, সমস্তটাই কিন্তু হচ্ছে গ্লোবালাইজেশনের সূত্র ধরে। এখন গ্লোবালাইজেশনের বিরুদ্ধে একমাত্র বামেরা, গ্লোবালাইজেশন অর্থনীতির বিরুদ্ধে একমাত্র বামেরা। স্বাভাবিকভাবে বামেদের যে আন্দোলনের বিরুদ্ধে ধর্মঘট ডাকতে হয়, শুধু ট্রাম্পের বিরুদ্ধে কেন, ট্রাম্পের অনুসারী যারা তাদের বিরুদ্ধে ভোট রাখতে হয়। ট্রাম্পের অনুসারী যারা স্বাভাবিকভাবে সোমেন মিত্রকে চিঠি দিল কি দিল না, মান্নানকে বললেন কি বললেন না, এটা আমাদের কাছে কোনো প্রাসঙ্গিক বিষয় নয়। আমাদের প্রাসঙ্গিক বিষয় হচ্ছে সারা দেশব্যাপী আপনারা দেখেছেন যে এর আগে আমরা তো কাউকে ডাকিনি, আমাদের হাতে গ্যালাক্সি আনতে হয়নি, যে কৃষক আন্দোলনগুলো, যে কৃষক র্যালিগুলো হয়েছে দিল্লিতে গত বছর ধরে, শ্রমিকদের যে বিভিন্ন সমাবেশগুলো হয়েছে, কৃষকদের যে বিভিন্ন সমাবেশগুলো হয়েছে, তাতে কিন্তু উদ্যোগ ছিল আমাদেরই। এইটাই প্রশ্ন তোলে, আপনারা ফসলটা ভোটের বাক্সে রূপান্তরিত করতে পারেন না। বারবার বামপন্থীরা আন্দোলনটাকে ফসলে রূপান্তরিত করতে পারছে না, সংসদীয় গণতন্ত্রে আপনারা ভোটের বাক্সে রূপান্তর করতে পারছেন না, আপনারা কৌশলগত অবস্থান রাইট টাইমে সঠিক নিতে পারছেন না, বারবার পিছিয়ে যাচ্ছেন। আপনার এই ত্রুটি যেটুকু আছে সেটুকু ধরিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। নিশ্চয়ই আমরা আমাদের ত্রুটিটুকু মুক্ত করব, কিন্তু আপনি বুঝতেই পারছেন যে যেভাবে এই ভোটের বাক্সে নিতে গেলে পরে যদি স্বাধীন ভোট হয়, যদি নিরপেক্ষ ভোট হয়, তাহলে কিন্তু এই ভোটের বাক্সে আমি দ্রুত একবার দেখে নেব যে 3 তারিখে যে বামেদের ব্রিগেড তার প্রস্তুতি ঠিক কি জায়গায় আছে। প্রথমে তৃণমূল কংগ্রেসের ব্রিগেড, পরে প্রধানমন্ত্রীর বিজেপির ব্রিগেড, মাঝখানে দাঁড়িয়ে বামেদের ব্রিগেড। তাই
তেসরা ফেব্রুয়ারির ব্রিগেড সমাবেশকে একেবারে ঐতিহাসিক চেহারা দিতে বাম নেতৃত্ব যে এখনই রীতিমতন কোমর বেঁধে রাস্তায় নেমে পড়েছেন, সেই ছবিটা ক্রমশ স্পষ্ট হচ্ছে। 3রা ফেব্রুয়ারি বামেদের ব্রিগেড সমাবেশ। লোকসভা ভোটের আগে নিজেদের শক্তি দেখানোর শেষ সুযোগ, তাই এখন থেকে ঝাঁপিয়ে পড়েছেন বাম নেতারা। হিসেব কষে এগোচ্ছেন তারা। ওরা করুক না ব্রিগেড, আমাদের ব্রিগেড তার চাইতে অনেক বেশি শক্ত সদর্থক হবে, মানুষের ব্রিগেড হবে। ওটার সঙ্গে আপনি তুলনা করবেন না, ওটা উদ্ধত্তের ব্রিগেড। 7-8 লক্ষ লোক হলে ওভার ফ্লাডেড, তার চেয়ে বেশি হবে। সমর্থকদের ব্রিগেডে আনার ক্ষেত্রে সবথেকে বেশি জোর দেওয়া হচ্ছে ট্রেনের ওপর। সিপিএম নেতৃত্বের দাবি, সমর্থকদের আনার জন্য এখন বাস পাওয়া সমস্যা। কোথাও বাধা হয়ে দাঁড়ায় টাকা, কোথাও বেঁকে বসে মালিক সংগঠন। তাই বাসের ভরসায় বসে না থেকে আগেভাগেই রেলকে চিঠি দিয়ে 3রা ফেব্রুয়ারি বাড়তি ট্রেন চালানোর দাবি জানানো হয়েছে। উত্তরবঙ্গের সমর্থকদের জন্য দূরপাল্লার ট্রেনে বাড়তি কোচের দাবিও জানানো হয়েছে। রবিবার হওয়া সত্ত্বেও 3রা ফেব্রুয়ারি যাতে অন্যান্য দিনের মতো মেট্রো চালানো হয়, সেই আবেদনও জানানো হয়েছে দলের পক্ষ থেকে। পরিবহনের পর গুরুত্ব দেওয়া হচ্ছে জমায়েতের ওপর। শুরু হয়েছে প্রচার, বিভিন্ন এলাকায় চালানো হচ্ছে প্রচার সভা, চলছে দেওয়াল লিখন। সম্প্রতি 48 ঘন্টা ধর্মঘটে যারা অংশ নিয়েছেন তাদের কাছে বিশেষভাবে আবেদন জানানো হচ্ছে ব্রিগেডে আসার জন্য। 27শে ডিসেম্বর 2015 সেই যা ভাবে তার থেকে অনেক বেশি সংখ্যায় আসবার প্রস্তুতি শুরু হয়ে গেছে। ম্যান টু ম্যান যাও, লিফলেট করো, বাড়ি বাড়ি যাও, পোস্টার, লিফলেট এগুলোর মধ্যে প্রচার করো। এই বামপন্থীদের সমাবেশও একটা রেকর্ড সমাবেশ হবে, এ বিষয়ে কোনো সন্দেহ। দূর দূরান্ত থেকে যারা আসবেন, সিপিএম নেতাদের বাড়িতেই তাদের থাকার ব্যবস্থা করা হচ্ছে। খাবারের জন্য বাড়ি বাড়ি ঘুরে সংগ্রহ করা হবে প্যাকেট। তৃণমূলের ব্রিগেডের ক্ষেত্রে প্রশাসনের ভূমিকা নিয়ে আমরা ওনার অভিযোগে সরব হয়েছে সিপিএম। খুঁটি পুজো 7 তারিখে করলো, আমরা জানি না কিভাবে করলো। আমাদের তো 3 দিনের জন্য মাঠ দেওয়া হয়। কোনোদিন কোনো ব্রিগেড সমাবেশে কেমন প্রস্তুতি হলো, কোন জায়গায় দাঁড়িয়ে আছে, তা দেখবার জন্য মুখ্যমন্ত্রী কোনদিন যাননি। বর্তমান মুখ্যমন্ত্রী তিনি কিন্তু গেছেন। সরকার এবং দল দুটো যে এক নয়, আমরা বারবার বলি, সেটা কিন্তু আরেকবার বাস্তবের মাটিতে প্রমাণিত সত্য হিসেবে প্রতিষ্ঠিত হল। সব মিলিয়ে রাজ্য জুড়ে এখন চর্চার কেন্দ্রবিন্দুতে ব্রিগেড। উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। বামেদের কথার পর রামেদের কথায় ফিরব। পঙ্কজদা, আমার মনে আছে এই সায়ন্তনবাবু 2 দিন আগে এখানে বসে স্টুডিওতে বসে সায়ন্তন বসু বলছিলেন যে 19 তারিখ যখন ব্রিগেডটা হবে তখন কর্ণাটকের সরকারটা কিন্তু আমরা গড়ে ফেলেছি। আমি বলছি পঙ্কজদা, আলটিমেটলি হলো না। গুরগাঁওয়ে 7 স্টার রিসর্ট থেকে গুটি গুটি পায় 104 জন বিজেপি বিধায়ক আবার কর্ণাটকে ফিরতে শুরু করলেন, এবং বিরোধীদের উল্টো দিকের ছবিটা কিন্তু ক্রমশ সংঘবদ্ধ হচ্ছে। আপনি দেখুন, ইউপিতে মায়াবতী অখিলেশ কংগ্রেসকে ঘেঁচতে দিচ্ছে না জোটে, কিন্তু এইখানে এই ব্রিগেডের মঞ্চে সবার প্রতিনিধি পাশাপাশি, কোথাও বিরোধীরা সংঘবদ্ধ হচ্ছে, এটা তো মানবেন। প্রথম কথা হচ্ছে যে এই ব্রিগেড প্রমাণ করছে যে কোনো একক রাজনৈতিক দল বিজেপিকে টক্কর দিতে পারবে না, এটা প্রমাণিত। দ্বিতীয় যে বিষয়টা, সেটা হচ্ছে যেটা আমার কাছে বারবার মনে হচ্ছে যে 35 বা 40 কিলোমিটার 80 কিলোমিটার দূরপথে জার্নি করার সময় ইঞ্চিতে ইঞ্চিতে যে খরচ করা হয়েছে, সরকার এবং দলকে একাকার করে দেওয়া হয়েছে, এবং আনুমানিক প্রায় 30 কোটি টাকার উপরে খরচের একটা খরচের কথা বিজেপি বলবে না, বামেরা বললে বুঝি। বিজেপির একটা প্রচারে নির্বাচনে আসছি। আপনি বিজেপির আচরণটা চালিয়ে যান প্লিজ। দ্বিতীয় বিষয় হচ্ছে যে এই জোট আমরা দেখলাম যখন দক্ষিণে হয় তখন রাহুল গান্ধীকে কেউ প্রজেক্ট করে প্রধানমন্ত্রী হিসাবে, উত্তরে হলে আরেকজন হাতির পেটে ওঠে এবং নামে। আবার হাতি যখন সাইকেলের পেছনে দৌড়য় তখন হাতি আর সাইকেল হাতির ওপরে উঠবে না, হাতি সাইকেলের উপর উঠবে, সেই লড়াই চলে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে পরবর্তীকালে থাকবে কিনা। তৃতীয় যে বিষয়টা, সেটা হচ্ছে বামদের আমরা দেখছি যে দক্ষিণে বা দিল্লিতে তারা একেবারেই শোভা পান, কিন্তু মনে হয় পশ্চিমবাংলার ব্রিগেডে মুখ দেখাতে লজ্জা পান। এইরকম একটা অবস্থা আমরা দেখতে পাচ্ছি। এবং আরেকটা বিষয় হচ্ছে কংগ্রেস, যার প্রায় 20 জনের মধ্যে যে দল ভাঙানো, আপনি যে দল ভাঙানোর কথা বলছেন এই রাজ্যে বসে, সেটা বলতে হয় যে 15 জনকে কংগ্রেস থেকেই প্রায় নিয়েছে, বেশি তো কম নয়।
সেখানে কংগ্রেস আবার তার প্রতিনিধি পাঠাচ্ছে, এই সংঘাত এর মধ্যে থাকছে, ফলে এটা একটা ক্যারিকেচার হচ্ছে। সুমনবাবু, আপনি আরম্ভ করেছেন এরিস্টটলের প্রত্যেক নতুন জিনিসকে উৎকৃষ্ট মনে হয়। একদম। এখানে একটা উৎকৃষ্ট জিনিস আছে, যেটা আপনার নেলসন ম্যান্ডেলা বলেছেন, লিড ফ্রম দ্য ব্যাক অ্যান্ড লেট আদার্স বিলিভ দ্যাট দে আর ইন ফ্রন্ট। পিছন দিকতে নেতৃত্ব দাও, অন্যরা মনে করে আমরা সামনে আছি, যেটা এনাকে দিয়ে শুরু করছে। সেই জন্য এয়ারপোর্ট থেকে আসার পথে জাতীয় নেতাদের বড় বড় কাটাও। আজকে দেখুন, হ্যাঁ, কোনো একটা দল বিজেপিকে টক্কর দিতে পারবে না। কেন আজকে মানে রাহুল গান্ধী কেন সমর্থন করছে? আজকে যারা উপস্থিত হচ্ছে, কর্ণাটক, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, পূর্ব ভারতের নেতারা, বিহার, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, সাম অফ রিজনাল অ্যাসপিরেশন ইজ ইকুয়াল টু ইন্টিগ্রিটি, একেবারে ফেডারেল স্ট্রাকচার অফ অ্যাসপিরেশনস। মুখ্যমন্ত্রী এইটাই বলতে চেয়েছেন, আমি নেতা নই, আমি পিছন দিক থেকে দেখছি যারা সামনে আছে। কিন্তু আপনার না না, আমি একটা কথা অবশ্যই সেটা অন্য, সেটা আপনি অন্য কথা। কিন্তু আজকে কেন ঐতিহাসিক, কেন ঐতিহাসিক না আমি একটু বলি, বলবেন আপনি বলবেন, আপনি এই ধর্মঘটের দাবিগুলোকে একমাত্র এই সরকার, এইটা কেন ঐতিহাসিক তার পিছনে কারণ হচ্ছে সমস্ত আঞ্চলিক দলগুলো, সমস্ত প্রায় যারা বিজেপি বিরুদ্ধে এই মঞ্চে ঐতিহাসিক এমন ভাবে এটাকে রাহুল গান্ধী অস্বীকার করতে পারছেন না। বলছে যে এই এক্সপ্রেশন আজকে বিজেপি যেন মনে করে বিজেপিকে দরকার শিবসেনা, বিজেপির দরকার আকালি, বিজেপি দরকার এআইডিএমকে, বিজেপি দরকার মনে করে আজকে মনে করে আঞ্চলিক দলের প্রয়োজন নেই, বিজেপির শেষ ঘন্টা। দেবনন্দা, একটা প্রশ্ন করব, ফেডারেল স্ট্রাকচার, ফেডারেল ফ্রন্টে কোন কোন শরিককে আপনারা ধরছেন বলুন তো? কোনটা? ফেডারেল ফ্রন্ট। আচ্ছা, ফেডারেল ফ্রন্ট তো শুনুন, আপনার কথা বলুন না, তিনটা শরিককে বলুন, তিনটা শরিক কত করুন? ফেডারেল প্রত্যেকটা আঞ্চলিক দল নির্ভেজাল শরিকের নাম বলুন। সোনার পাথর মাটি, ওটাকে ভাসিয়ে বিজেপিকে শক্তিশালী করার অভিপ্রায় নিয়ে মমতা ব্যানার্জি ফেডারেল ফ্রন্ট কথা ভাসিয়েছিলেন। আমি 250 পাবো, আর বিজেপি কখনোই বলি না। হ্যাশট্যাগ সঙ্গে সুমন নাম দিয়ে যারা গোটা দিন মন্তব্য পাঠালেন, আমি জানি না এত অসংখ্য মন্তব্য এসছে, তার কটা আমি দেখাতে পারবো, দ্রুত কয়েকটা দেখে নেব। দীপাঞ্জন রায় তিনি লিখছেন, ব্রিগেডে বিরোধী ঐক্য নিঃসন্দেহে বিজেপির কাছে মাথা ব্যথার কারণ। বিশ্বজিৎ ঘোষ লিখছেন, প্রথমে প্রধানমন্ত্রী কে হবে ঠিক করা হোক, তারপর জোট সমাবেশ করুক তৃণমূল কংগ্রেস। প্রসূন বন্দ্যোপাধ্যায় লিখছেন, বিজেপির শেষ সময় ঘনিয়ে এসেছে। শেখর দাস লিখছেন, নারদা সারদা ইস্যুতে নির্বাচনের আগে খোঁচাখুঁচি হলে অন্য নেতাদের যাতে কাছে পাওয়া যায় তার আপ্রাণ চেষ্টা মাত্র। সুমন পাল লিখছেন, বিজেপির বিদায় আসন্ন। সুভাষ ঘোষ আজ্জা লিখছেন, মমতার নেতৃত্বে ব্রিগেড সমাবেশে রাজনৈতিক তারকাদের উজ্জ্বল উপস্থিতি গেরুয়া শিবিরে হতাশার সঞ্চার করবেই। সুবর্ণ সরকার লিখছেন, অধীর সন্ন্যাসীতে গাজন নষ্ট হয়। অংশুমান বিশ্বাস লিখছেন, কালকে যদি সার্কাস হয় তাহলে তো বিজেপি সরকার গত 5 বছর ধরে আমাদের সাথে সার্কাসই করেছে। আমি দ্রুত একবার আপনাকে দেখাতে চাইব, আজকের বিজেপি একটা পাল্টা সাংবাদিক সম্মেলন করে, সেখানে ঘোষণা করা হয় যে 8 তারিখের ব্রিগেডের যে বিজেপির সমাবেশ তাতে আসছেন স্বয়ং প্রধানমন্ত্রী। দেখুন। রাত পোহালেই তৃণমূলের ব্রিগেড, পাল্টা 8ই ফেব্রুয়ারি বিজেপির ব্রিগেড। তৃণমূলের ব্রিগেডের আকর্ষণ দেশের তাবড় মোদী বিরোধী দলের শীর্ষ নেতারা। বিজেপির ব্রিগেডের মূল আকর্ষণ নরেন্দ্র মোদী। মাননীয় প্রধানমন্ত্রী আরও 2টো দিন আমাদের দিয়েছেন সভা করার জন্য, এবং 8 তারিখ ব্রিগেড। তবে শুধু ব্রিগেডেই হাজির করা নয়, নরেন্দ্র মোদীকে দিয়ে জানুয়ারি মাসে রাজ্যে 2টি সভা করানোর পরিকল্পনাও রয়েছে গেরুয়া শিবিরের, 28শে জানুয়ারি এবং 31শে জানুয়ারি। একটি সভা হতে পারে উত্তর 24 পরগনার বনগাঁ বা ঠাকুরনগরে, এবং অন্য সভাটি শিলিগুড়ি অথবা জলপাইগুড়িতে হতে পারে। কোন সভা কোথায় হবে তা এখনও ঠিক হয়নি, তবে প্রধানমন্ত্রীর দপ্তরের তরফে গ্রিন সিগন্যাল মিলেছে বলে দাবি দিলীপ ঘোষের। মাননীয় প্রধানমন্ত্রী আরও 2টো দিন আমাদের দিয়েছেন সভা করার জন্য। উত্তর বাংলায় 28 তারিখ হবে, আর এখানে 24 পরগনার উত্তরে হয় বনগাঁ বা ঠাকুরনগরে, যেখানে জায়গা পাওয়া যায় ঠিক মতো,
সেখানে 31 তারিখ হওয়ার কথা আছে। তৃণমূলের ব্রিগেড 19 তারিখ, বামেদের ব্রিগেড 3রা ফেব্রুয়ারি, 8ই ফেব্রুয়ারি বিজেপির ব্রিগেড। সেটা এই ব্রিগেডের একটা কোণা ভরবে, তার বেশি ভরবে না, তার বেশি ভরবে না। ব্রিগেডটা যথেষ্ট বড়, এটা যারা মিটিং করে তারা জানে তার ডাকে কোথা থেকে লোক আসবে। তার ডাকে ওই শহীদ মিনার হতে পারবে, কিন্তু ব্রিগেড হতে পারবে না। এদিকে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ রাজ্য সফরের কর্মসূচিতে কিছু পরিবর্তন হয়েছে। নতুন কর্মসূচি অনুযায়ী 22 জানুয়ারি মালদায় সভা করবেন অমিত। পরের দিন ঝাড়গ্রাম ও বীরভূমের সিউড়িতে সভা রয়েছে অমিত শাহ। 24 জানুয়ারি বিজেপি সর্বভারতীয় সভাপতি সভা করবেন দক্ষিণ 24 পরগনার জয়নগর ও নদিয়ার কৃষ্ণনগরে। মাননীয় অমিত শাহর সভার তারিখ বদল হয়েছে। উনি সুস্থ হয়ে নিজে সভায় আসতে চান, তাই 22 তারিখ মালদা, 23 তারিখ হবে ঝাড়গ্রাম আর সিউড়ি, আর 24 তারিখ জয়নগর আর কৃষ্ণনগর। বিজেপি সভাপতির দ্রুত আরোগ্য এবং 19 লোকসভায় দলের ভালো ফল কামনা করে এদিন আহেরিটোলায় গঙ্গার ঘাটে যজ্ঞ করেন উত্তর কলকাতার বিজেপি কর্মী সমর্থকেরা। মোদী অমিত শাহ সফরকে গুরুত্ব দিতে নারাজ কংগ্রেস। বিজেপি সভা করবে, এটা তার গণতান্ত্রিক অধিকার, সেখানে আমার তো কিছু বলার নেই। সব মিলিয়ে শীতের মরশুমে উত্তাপ বাড়াচ্ছে 3 দলের ব্রিগেড সমাবেশ। দীপক ঘোষ, উজ্জ্বল মুখোপাধ্যায় ও সুদীপ্ত আচার্য, এবিপি আনন্দ। 3 দলের ব্রিগেড সমাবেশে নিঃসন্দেহে একেবারে তুঙ্গে তৎপরতা আগামীকাল তৃণমূলের ডাকা ব্রিগেড সমাবেশ নিয়ে। আমি দ্রুত আপনাদের দেখাবো যে একদিকে হরিনাম সংকীর্তন, একদিকে নমাজ পাঠ, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির বিক্রি। এই মুহূর্তে এই ব্রিগেড ঘিরে ঠিক ছবিটা কীরকম? একটা ছবি নয়, অসংখ্য ছবির কোলাজ। দেখুন, রাতপোহালি তৃণমূলের 19-এর মেগা শো। 19 জানুয়ারির ব্রিগেডের লক্ষ্য 2019-এর লোকসভা ভোট। প্রায় 4 দশক পর কলকাতায় এরকম ঐতিহাসিক সভা হবে বলে দাবি করেছে শাসক দল, তাই তার প্রস্তুতির পরিধিও অনেকটাই বড়। বৃহস্পতিবার থেকে শহরে আসতে শুরু করেছেন তৃণমূলের নেতা কর্মীরা। সল্টলেক সেন্ট্রাল পার্ক থেকে কসবার গীতাঞ্জলি স্টেডিয়াম। কর্মীদের থাকা খাওয়ার জন্য দলের তরফে তৈরি করা হয়েছে একাধিক অস্থায়ী ক্যাম্প। সেই ক্যাম্পে কোথাও চলছে নাম সংকীর্তন, কোথাও আবার নামাজ পাঠের তোড়জোড়। ঠিকভাবে নামাজ পড়লাম, কোনো অসুবিধা নেই। ইমাম সাহেব নামাজ পড়ালো, বক্তৃতা দিল, ওয়াজগুলো দোয়া করলো। আমরা জানি না তো এরকমভাবে এখানে ব্যবস্থা হবে। ক্যাম্পগুলিতে দেদারে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি কিনছেন দলীয় কর্মীরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনেক ধরনের ছবি এখানে বিক্রি হচ্ছে। একটি যেরকম আমরা দেখতে পাচ্ছি যে নবান্নের সামনে ছবি, একটি মহাকরণের সামনে ছবি, একটি বাংলার অগ্নিকন্যা লেখা ছবি। সবচেয়ে বেশি চাহিদা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কলেজ জীবনের ছবি। খুব ভালো বিক্রি হচ্ছে। দিদির অল্প বয়সে কলেজ লাইফ আছে, ওইটার ছবিটা বেশ ভালো বিক্রি হচ্ছে। কিরকম দাম রেখেছো? দাম আছে বড় 50 টাকা, ছোট 30 টাকা। তার দলে আমরা আছি, তারা আমরা অনেক উন্নয়ন করছে, একদম মনে হচ্ছে একদম ঘরের দিদি মনে হচ্ছে। অভিষেক শুভেন্দুর ছবিরও চাহিদা রয়েছে। 25,000-এরও বেশি তৃণমূল কর্মী সমর্থক রয়েছেন সল্টলেকের সেন্ট্রাল পার্কের ক্যাম্পে। 2 দিনাজপুর, জলপাইগুড়ি, কোচবিহার থেকে আসা কর্মীরাই প্রধানত রয়েছেন এখানে। ভাত, ডাল, তরকারি, ডিম সহযোগে তোফা ভুরিভোজ। শুধু কি খাওয়া দাওয়া? ক্যাম্পের ভিতরে ধরা পড়েছে নানা রঙিন ছবি। মালদা ও মুর্শিদাবাদ থেকে আসা 7,000-এর বেশি কর্মী সমর্থককে রাখা হয়েছে কসবার গীতাঞ্জলি স্টেডিয়ামে। নিজের স্কুটিকে ছবি পোস্টার দিয়ে এভাবেই সাজিয়েছেন এলাকারই তৃণমূল কর্মী উত্তম মণ্ডল। এই ব্রিগেডের গুরুত্ব কতখানি তা নিয়ে ক্যাম্প চত্বরে চালাচ্ছেন প্রচার। শুধু গাড়িতে নয়, তার সাজ পোশাকেও কিন্তু ঠিক একই বার্তা তুলে ধরা হয়েছে। লোককে আকর্ষিত করতে চাই, আকর্ষণ করতে চাই আমার গাড়ির মাধ্যমে, সাজ পোশাকের মাধ্যমে। এখানকার মেনুতে রয়েছে ভাত, ডাল, বাঁধাকপি তরকারি আর ডিমের ঝোল। এখানে কর্মী সমর্থকরা ইতিমধ্যে পৌঁছে গেছেন প্রায় 1000 সকাল থেকে। তাদের 3 বেলার খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এখানে মেডিকেল টিমটাও রয়েছে। উত্তরবঙ্গ সহ বিভিন্ন জেলা থেকে দলে দলে ট্রেনে করে শিয়ালদায় আসছেন তৃণমূল কর্মীরা। সেখানেও চোখে পড়েছে রঙিন ফেস্টুন, ব্যানার, পোস্টার। দেদার বিক্রি হচ্ছে তৃণমূলের লোগো লাগানো টুপি, সানগার্ড, ব্যাচ, রাখি, জ্যাকেট, ছবি।
5000 আছে বড় টুপি, যেটা আমি পরে আছি। আর ধরুন আপনার ছোটো মডেল আছে আপনার 3000 টাকা, 2000 টাকা, ধরুন আপনার কমের মধ্যে 50 টাকা দামের মডেল। আর মাত্র কয়েক ঘন্টা তারপরে 19 ব্রিগেডের মঞ্চ থেকে বিজেপি বিরোধিতায় সুর চড়াবেন দেশের মোদী বিরোধী তাবর দলের তাবর নেতারা। অর্ণব মুখোপাধ্যায় ও হিন্দলদের রিপোর্ট, এবিপি আনন্দ। তেমনি একটা জিনিস ছিদ্রান্বেষণ করতে গিয়ে বলতে হবে যে কেসিআর, যাকে নিয়ে ফেডারেল ফ্রন্টের প্রথম ঘোষণা ছিল, তিনি কিন্তু সবাই এসেছেন, গোটা দেশ থেকে সমস্ত তাবর বিরোধী নেতারা এসেছেন, কেসিআর নেই। আপনার মনে থাকবে কেসিআর যখন সাংবাদিক সম্মেলন করছেন এই স্টুডিওতে আমরা বারবার বলছিলাম যে একে কতটা বিশ্বাস করা উচিত হবে মমতা বন্দ্যোপাধ্যায়, তার কারণ একদম ঠিক তখন লোকসভায় যাতে বিজেপির বিরুদ্ধে অনাস্থা বিল না আসতে পারে সেই জন্য কেসিআরের সাংসদরা ওয়েলে নেমে সভাপণ্ড করছেন। তো আলটিমেটলি এত বড় গ্যালাক্সিতে আমি আপনার কথা অস্বীকার করছি না। মুখ্যমন্ত্রীর কাছে যারা দেখা করতে এসছেন, যেসব নেতারা বা মুখ্যমন্ত্রীরা প্রত্যেকের সঙ্গে দেখা করেছেন, কিন্তু মুখ্যমন্ত্রী পরিষ্কার কথা, জিনিসটা মুখ্যমন্ত্রী সবার সঙ্গে দেখা করলেই যে মুখ্যমন্ত্রী সেটা করবেন সেটা তো নয়। প্রত্যেকে বিভিন্ন পথ নিয়ে আসতে পারে। পরবর্তী স্টেপে ওনার যদি মনে হয়ে থাকে যে আমি মোদীকে সমর্থন করতে পারে, কিন্তু তাই বলে মমতা ব্যানার্জি যে জিনিসটা ডাক দিয়েছেন এবং ডে অন থেকে 4.5 বছরের ডে অন থেকে ইনস্ট্যান্ট যদি প্রতিবাদ করে থাকে মমতা ব্যানার্জি এবং রাহুল গান্ধীর আগে থেকে পরিষ্কার মমতা ব্যানার্জি যেভাবে প্রতিবাদ করেছে এই 4.5 বছরে কেউ করেনি, মুখ্যমন্ত্রী পর্যন্ত সেই গ্রহণযোগ্যতা তৈরি করেছেন। আপনারা যতই বলুন না, শুনুন, কংগ্রেস আসতে বাধ্য, কংগ্রেসের সেই নেই, পার্টির কাছ থেকে আসতে বাধ্য। আজকে কেন দিয়েছে একটা কথা স্মরণ করে দিই, 4.5 বছর আগে এই ব্রিগেডের মিটিং এ নরেন্দ্র মোদী বলেছিলেন যে দিল্লির লাড্ডু আমাকে দাও, দিদিকে কলকাতার লাড্ডু দাও, ওনারা বলেছিলেন। এবং তার পরবর্তীকালে সারদা কাণ্ড থেকে নারদা কাণ্ড, এথিক্স কমিটি মিটিং ডাকা, একদম রাজ্যসভার বিল সমস্ত কিছু এই মুহূর্তে সন্ময় দাদের সমর্থন দরকার নেই। দিল্লি থেকে রাহুল গান্ধী চিঠি দিয়েছেন, মানে উনি দেশটাকে গুরুত্ব দিয়েছেন। কিসের জন্য গুরুত্ব দেন? মমতা ব্যানার্জি আন্তরিক কিনা, ব্যক্তিগত গুরুত্ব দেন বলেনি। আপনার বিরুদ্ধে বলছি না, বিজেপির বিরুদ্ধে বলতে দেবেন অন্তত। আমি বলছি যে দিলীপ বাবু একটু আগে একটা বিবৃতি দিলেন, পুরো আমার গোপাল ভাঁড়ের সেই গল্প মনে পড়লো যে দিলীপ বাবুর বোধহয় গরু হারিয়েছে। না হলে এরকম কথা উনি একটা বলতে পারেন, সার্কাসের মতো শব্দ ব্যবহার। আমি তো দিলীপ বাবুর জন্য দুঃখিত যে মানে এই প্রচন্ড শীতের সকালে জয়দেবের কেন্দুরি মেলায় যে পূর্ণ ডুবটা দিলেন, সেই পূর্ণ ডুবের পরেই কি হলো, সুপ্রিম কোর্টের রায় বিরুদ্ধে গেল। ঘোষণা করলেন 20 তারিখ, নরেন্দ্র মোদীর সভা আছে, এই অমিত শাহর সভা আছে। ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে খবর পাওয়া গেল যে অমিত শাহ অসুস্থ। এবং সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, যে আজকেও যে 22 তারিখের ঘোষণা করেছেন, আমি জানি না যে এরপরও ভগবান তার প্রতি মানে সদয় হবেন কিনা, কিন্তু পাশাপাশি আর একটা প্রশ্ন আপনারা ভাবছেন না যে পশ্চিমবঙ্গে বামেদের, বিশেষত সিপিআইএম এর বিজেপি বিরোধিতা কি আদৌ আছে? আজকেরই খবর আছে, আজকে অভিযোগ আছে যে আমি মালদা ঘটা দেখাবো, কিন্তু তার আগে আবার বলছি, কালকে মেগা ইভেন্ট ব্রিগেডের প্রস্তুতি ঘুরে দেখেছেন আমাদের প্রতিনিধিরা, দেখুন। 19 যুদ্ধ জয়ের লক্ষ্যে 19 মঞ্চে জোট বাঁধবে বিরোধীরা। তৃণমূলের ব্রিগেড সমাবেশে বিজেপি বিরোধী মহাজোটের শক্তি দেখবে দেশবাসী। মঞ্চ তৈরির কাজ শেষ, এখন অপেক্ষা সেই মাহেন্দ্রক্ষণের। আমরা মূল মঞ্চের সামনে রয়েছি, এই সেই সিঁড়ি, মোট 2টো সিঁড়ি তৈরি করা হয়েছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের। মঞ্চের সামনে একটা স্পেশাল জোন করা হয়েছে, স্টেজের ওপর থেকে আমরা ছবি দেখাচ্ছি ব্রিগেড প্যারেড গ্রাউন্ড, চারিদিকে লাউড স্পিকার, এলইডি ওয়াল। কলকাতা পুলিশের যারা অফিসিয়ালস তারা রাউন্ড দ্য ক্লক এখানে কর্তব্যরত অবস্থায় রয়েছেন। বিশাল মঞ্চে নেতা নেত্রীদের ভাষণ দেওয়ার জন্য রয়েছে একটি আলাদা অংশ। ঠিক সামনে যে বক্স দেখতে পাওয়া যাচ্ছে, এটা মূল মঞ্চ সংলগ্ন বক্স। এখানেই মুখ্যমন্ত্রী উঠবেন এবং এখান থেকেই তিনি তার বিভিন্ন বার্তা দেবেন এবং অন্যান্য যারা অতিথি যারা আসবেন তারাও কিন্তু এই বক্সের ওপরে উঠেই বক্তৃতা দেবেন। মূল মঞ্চের পিছনে থাকবে ভারতের ম্যাপ, পাশে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। এই মূল মঞ্চে থাকবেন তৃণমূল নেত্রী এবং জাতীয় স্তরের আমন্ত্রিত নেতারা। মূল মঞ্চের দুদিকে 2টি করে মোট 4টি মঞ্চ থাকবে। প্রতিটি মঞ্চের দৈর্ঘ্য 48 ফুট, প্রস্থ 28 ফুট এবং উচ্চতা 10 ফুট।
এই ছোট মঞ্চগুলির প্রতিটিতে ওঠার জন্য থাকবে একটি করে সিঁড়ি। মূল মঞ্চের ডান দিকে দুটি মঞ্চ সংস্কৃতি জগতের জন্য ও বিশিষ্ট অতিথিদের জন্য। মূল মঞ্চের বাদিকে দুটি মঞ্চ নেতা, মন্ত্রী এবং বিধায়ক, সাংসদদের জন্য। মূল মঞ্চের পেছনে থাকবে একটি বিশ্রাম কক্ষ। সারা দেশের নজর যখন এই মেগা সমাবেশের দিকে, তখন প্রশাসনের নজর নিরাপত্তার বজ্র আচরণের দিকে। শুধু মঞ্চগুলির নিরাপত্তার জন্যই আলাদাভাবে নিযুক্ত থাকবেন কয়েকজন পুলিশ কর্তা। মূল মঞ্চ সহ মোট 5টা মঞ্চ ব্রিগেডে তৈরি করা হচ্ছে এবং এই 5টা মঞ্চের দায়িত্বে কলকাতা পুলিশের 8 জন ডেপুটি কমিশনার পদমর্যাদার অফিসার শনিবার দিন কর্তব্যরত থাকবেন। ব্রিগেড প্যারেড গ্রাউন্ড জুড়ে নজরদারি চালানোর জন্য থাকছে 5টি ওয়াচ টাওয়ার। এছাড়া ময়দানের বাইরে বিভিন্ন জায়গায় থাকছে 3টি ওয়াচ টাওয়ার। এই মুহূর্তে আমরা একটা ওয়াচ টাওয়ারের ওপরে রয়েছি। এই 35 ফুট উচ্চতার ওয়াচ টাওয়ার কিন্তু ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এবছর তৈরি করা হয়েছে। এই ধরনের ওয়াচ টাওয়ারের উপর থেকে কিন্তু কর্তব্যরত অবস্থায় পুলিশ আধিকারিকরা নজরদারি চালাবেন যে মাঠের কোনো প্রান্তে কোনো রকমের ফাউল বা কোনো অপ্রীতিকর কাজ হচ্ছে কিনা। শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ড জুড়ে মোতায়েন থাকবে কলকাতা পুলিশের বিশেষ প্রশিক্ষিত কমান্ডো বাহিনী। পাশাপাশি থাকবে বিপর্যয় মোকাবিলা দল, অ্যাম্বুলেন্স এবং দমকল। মাঠ জুড়ে লাগানো হয়েছে অসংখ্য সিসিটিভি ক্যামেরা। লালবাজারের কন্ট্রোল রুমে বসে সেই ফুটেজে নজরদারি চালাবেন অফিসাররা। শনিবার সকাল থেকে ব্রিগেড ময়দানে আসতে শুরু করবেন মমতা বন্দ্যোপাধ্যায় সহ জাতীয় স্তরের নেতারা। আমরা এই মুহূর্তে রয়েছি ব্রিগেড প্যারেড গ্রাউন্ড এবং ক্যাসরিনা এভিনিউ সংযোগকারী রাস্তায়। মুখ্যমন্ত্রী সহ ভিন রাজ্যের যারা অতিথি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের দিকে আসবেন তারা কিন্তু এই রাস্তায় ব্যবহার করবেন বলে সূত্রের খবর। দর্শকদের জন্য মাঠ জুড়ে থাকবে অত্যাধুনিক সাউন্ড সিস্টেম। বিভিন্ন প্রান্তে থাকবে এলইডি ওয়াল। 19-এর এই মঞ্চ 19-এর লড়াইয়ে বিজেপি বিরোধী মহাজোটের ভিত কতটা মজবুত করতে পারে সেটাই এখন দেখার। ময়ূক ঠাকুর চক্রবর্তী ও সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ। শত্রুঘ্ন সিনহা, যশবন্ত সিনহা এবং অরুণ শৌরি, বাজপেয়ী মন্ত্রিসভার এই 3 প্রাক্তন মন্ত্রী থাকছেন আগামীকালের ব্রিগেড সমাবেশে। দেখুন, একদিকে বিজেপি বিরোধী, অন্যদিকে বিজেপির বিক্ষুব্ধ। শনিবার তৃণমূলের ব্রিগেড সমাবেশের মঞ্চ থেকে মোদী সরকারের বিরুদ্ধে একযোগে সুর চড়াতে চলেছে দুই শিবিরই। আর বিজেপির বিক্ষুব্ধদের মধ্যে অবশ্যই আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে 3টি হেভিওয়েট নাম: যশবন্ত সিনহা, অরুণ শৌরি এবং শত্রুঘ্ন সিনহা। 3জনই অটল বিহারী বাজপেয়ীর মন্ত্রিসভার সদস্য। যশবন্ত সিনহা সামলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রক ও বিদেশ মন্ত্রকের দায়িত্ব। অরুণ শৌরির হাতে ছিল বিলগ্নীকরণ মন্ত্রক, আর শত্রুঘ্ন সিনহার হাতে ছিল জাহাজ মন্ত্রক। যশবন্ত সিনহা ও অরুণ শৌরি বিজেপির প্রাক্তন সাংসদ। শত্রুঘ্ন সিনহা পটনা সাহিব লোকসভা কেন্দ্রে বিজেপির বর্তমান সাংসদ। কখনো মোদী সরকারের নোট বাতিলের সিদ্ধান্তের সমালোচনা করতে গিয়ে প্রাক্তন অর্থমন্ত্রী যশবন্ত সিনহা নাম না করে নরেন্দ্র মোদীর সঙ্গে মোহাম্মদ বিন তুগলকে তুলনা টেনেছেন। আর এক প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অরুণ শৌরি তো মোদীকে সমর্থনের সিদ্ধান্তকে সরাসরি ভুল বলে দাবি করেছেন। In my case, I've said publicly that I've made 2 very great mistakes. Once in supporting Mr. VP Singh and once in supporting Mr. Narendra Modi. And these are my 2 great mistakes. আর শত্রুঘ্ন সিনহা তো সম্প্রতি বিজেপিকে আক্রমণের পাশাপাশি রাহুল গান্ধীর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। राहुल गांधी तो आज बहुत ही जबरदस्त परिपक्वता आई है और जो रिजल्ट दिखाया साल भर के अंदर में ईवीएम्स के बावजूद 3 स्टेट अपने हाथ में ले लिया। ये तो गजब है, सराहनीय है, प्रशंसनीय है और अनुकरणीय है। और प्रेसिडेंट्स को सीखना चाहिए राहुल गांधी ने किया। सिर्फ गालियां देने से, कोसने से काम नहीं चलेगा। মোদীর কড়া সমালোচক শত্রুঘ্ন সিনহা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করে বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় আর আঞ্চলিক নেত্রী নন, তিনি এখন গুরুত্বপূর্ণ জাতীয় নেত্রী। ভোটের পর দলগুলির শক্তির নিরিখে প্রধানমন্ত্রী ঠিক হবে। ব্রিগেডের মঞ্চ থেকেও এই 3 জনের গলায় মোদী বিরোধিতার সুর অব্যাহত থাকবে বলেই মনে করছে সকলে। নরেন্দ্র মোদীর বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে একটা সর্বভারতীয় ঐক্য বলতে যা বোঝায়, সেটা সেই গঠন করার পথে এই সভা আমাদের আরো এগিয়ে দেবে। ওদের ঘর থেকে লোক বেরিয়ে যাচ্ছে, অস্বস্তি হচ্ছে বই কি। যদিও বিজেপি এতে গুরুত্ব দিতে নারাজ। এরা কোনো বিজেপির নেতা ছিলেন না, বিজেপির হাওয়াতে এরা জিতেছেন। তারা কোনো বিশেষ ক্ষেত্রে প্রতিষ্ঠিত, তার সেই যোগ্যতা অনুযায়ী তাকে আমরা কাজ দিয়েছি। তারা সব মন্ত্রী ছিলেন। তাদের আজকে তারা নিজের নামে জিতে আসার মতো জায়গায় নাই। কোনো না কোনো শক্ত একটা জায়গা চাই যেখান থেকে জিতে আসবে। তারা অন্য জায়গা খুঁজছেন, তাদের যদি মনে হয় যেতেও পারেন। শনিবারের মঞ্চ থেকে বিরোধী দলগুলির নেতার পাশাপাশি বিজেপির বিক্ষুব্ধরা কি ভাষায় মোদী সরকারকে আক্রমণ করে সেদিকেই এখন নজর। দীপক ঘোষ, আশাবুল হোসেন ও উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। এই মুহূর্তে আমরা যখন এই আলোচনা করছি, কলকাতা বিমানবন্দরে নামলেন শত্রুঘ্ন সিনহা।
আমরা দেখাবো কি বললেন তিনি সাংবাদিকদের, কিন্তু তার আগে গোটা দিন যারা হ্যাশট্যাগ সঙ্গে সুমন দিয়ে মন্তব্য পাঠিয়েছেন, খুব সামান্যই মন্তব্য এই বিপুল সংখ্যার আমরা দেখাতে পারছি। দ্রুত একটা মন্তব্য দেখে নেব। কৌশিক শেখ, চিঠি দিয়ে অবশেষে কংগ্রেস বুদ্ধিমানের মতো সিদ্ধান্ত নিল। নির্মলেন্দু দাস লিখছেন, শাসক যতই কটাক্ষ করুন এই সমাবেশ মনে হয় ভারতের সবথেকে গুরুত্বপূর্ণ সমাবেশ। অর্ণব বটব্যাল লিখছেন, মমতাই দেশের একমাত্র নেত্রী যার ডাকে আজ সারা দেশ এক। সুশান্ত দাস লিখছেন, ব্রিগেডে জোট তো হলো, ভোট আসবে কি? রিজু মিত্র লিখছেন, মোদীকে সরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে তৃণমূল। আমি আলোচনায় ফিরবো, দেবাশিস বাবুর কাছে আসবো, কিন্তু তার আগে দ্রুত একবার সুমন বাবু যে প্রসঙ্গটা তুলছিলেন মালদায় বিতর্ক কি নিয়ে? মালদায় অমিত শাহ যেখানে সভা করবেন সেই সভাস্থল সিপিএম নেতা একজন জমি দিয়েছেন। দল অবশ্য মনে করছে এ নিয়ে বিতর্কের কিছু নেই। দেখবো মালদা। সভা করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি, আর অমিত শাহের সভার জন্য জমি দিলেন সিপিএম নেতা। ধর্মের রাজনীতির অভিযোগ তুলে বরাবর বিজেপির বিরুদ্ধে সরব সিপিএম, অথচ পুরাতন মালদা শাহপুরে সিপিএম নেতাই বিজেপির সর্বভারতীয় সভাপতির সভার জন্য জমি দিয়েছেন। এই তথ্য সামনে আসার পরই শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। তৃণমূল তো সরাসরি সিপিএমকে কাঠগড়ায় তুলে বলতে শুরু করেছে। এতেই বোঝা যাচ্ছে রাজ্যে ক্ষমতা দখল করতে একজোট বাম আর রাম। আমরা দেখেছি সিপিএম এর রাজ্য লিডাররা, বিশেষ করে বিমানবাবু, সূর্যবাবুরা বড় বড় কথা বলেন তৃণমূলের বিরুদ্ধে এবং তারা মানুষকে ভুল বোঝাবার চেষ্টা করে, কিন্তু বাম দল যে রামের সাথে মিলে গেছে, বামেরা রাম হয়ে গেছে। যাকে নিয়ে এত বিতর্ক সেই সিপিএম নেতা তথা পুরাতন মালদা শাহপুর পঞ্চায়েতের প্রাক্তন প্রধান তরুণ ঘোষের বক্তব্য, জমি ফাঁকা পড়ে আছে তাই তিনি বিজেপিকে সভার অনুমতি দিয়েছেন। আসছেন মিটিং করার জন্য, চেয়েছেন, আমার ফাঁকা জায়গা পড়ে আছে এই জন্য দিয়েছি প্রস্তাব। কালকে উনারা পরশুদিন এসেছিলেন, এসে বললেন এরকম আপনাকে এটা আমাদের পছন্দ হয়েছে, মিটিং করার ব্যাপার আছে, দেখেন যদি হয়তো কয় আপত্তি। শুধু ভাড়া টাকা দিবে বলে? না না না, ভাড়া টাকা আমি চাইনি, ওনারা আমার সঙ্গে কোনো প্রস্তাব নেই। সূত্রের খবর, অমিত শাহের সভার জন্য পুরাতন মালদা তাঁতিপাড়ার মাঠ চেয়ে ব্লক প্রশাসনের কাছে আবেদন জানায় বিজেপি, কিন্তু সেই অনুমতি তারা পায়নি বলে অভিযোগ। এই পরিস্থিতিতে জেলা বিজেপির ত্রাতার ভূমিকায় অবতীর্ণ সিপিএম নেতা। আমরা বহু মাঠে সভা করার জন্য চেষ্টা করা হয় এবং টিএমসির তরফ থেকে চাপ প্রশাসনের উপরে, কোনো দিন কোনো মাঠে আমরা পারমিশন পাই না। উনি ভাবন করে কী করে সেটা আমি জানি না, উনি খুশি মনে আমাদের অমিত শাহের প্রোগ্রামের জন্য জায়গা লিখিত দিয়েছে। অমিত শাহর সভার জন্য মাঠ নিয়ে রাজনৈতিক বিতর্কে জড়ালেও সিপিএম নেতার পাশেই দাঁড়িয়েছে জেলা নেতৃত্ব। এখন এর মধ্যে আমি কোনো অন্যায় দেখছি না। ওর জায়গাটা না পেলে অন্য জায়গায় সভা করতো বিজেপি। কেউ যদি কোনো জায়গা চায়, অনুরোধ করে এবং জায়গাটা যদি থাকে, তাহলে না দেওয়াটা সৌজন্যের মধ্যে পড়ে না। 22শে জানুয়ারি মালদায় সভা করার কথা সর্বভারতীয় সভাপতি অমিত শাহ, তাই মালদার বিজেপি নেতৃত্ব সভার আয়োজনে কোনো খামতি রাখছে না। শাহপুরে সিপিএম নেতার মাঠেই চলছে বিজেপির সর্বভারতীয় সভাপতির সভার প্রস্তুতি। জানিয়ে লোকসভা নির্বাচনের আগে সরগরম জেলার রাজনীতি। করুণাময় সিংহর রিপোর্ট, এবিপি আনন্দ, মালদা। দেবাশিসবাবু, বামের ভোট রামের ঘরে চলে যাচ্ছে এই বিতর্ক অনেকদিন ধরে হচ্ছে, কিন্তু এটা যে মালদায় সিপিএম কর্মীর জমিতে অমিত শাহ সভা করবেন, যদিও অমিত শাহ সম্ভবত এই তারিখটা 20 তারিখ হওয়ার কথা ছিল, 22 তারিখের আগে তিনি রাজ্যে আসতে পারছেন না, সভা হবে কিনা সংশয়, কিন্তু বিষয়টা কিভাবে দেখছেন? আমি একটু বলি, গণতন্ত্রের প্রত্যেকের সভার সমিতি করবার অধিকার রয়েছে। তৃণমূল কংগ্রেস এবং বিজেপি উভয় জায়গায় যেখানে শক্তিশালী তারা সভা করতে বাধা দেয়। বিজেপি সভা করবে, ওখানে বলেছে যদি জমিটা ওখানে, তারা তো ব্লকের কাছে চেয়েছিল, ব্লক তাদের জমি দেয়নি। কোনো এক ব্যক্তি তাদের জমি আছে। পঞ্চায়েত নির্বাচনে হবিবপুরে যে বিজেপি সফল হয়েছে, প্রায় অনেকেরই অবজারভেশন হলো যে সেখানে পরোক্ষভাবে খগেন মুর্মু যে বিধায়ক, তার পরোক্ষ মদত না থাকলে বিজেপি ওই বড় সাফল্য পায় না। আগামী দিনে মানে তার যাওয়ারও কথা কিন্তু আসছে। আমি বলি, আপনারা তো পঞ্চায়েত নির্বাচন জানেন, নিচু স্তরে যখন হয়, যখন আক্রমণ আসে, শাসকের আক্রমণের প্রতিরোধের মুহূর্তে, সে সময় রাজনীতির এই অর্থনীতির বিষয়গুলো কাজ করে না, তখন পিঠ বাঁচাবার জন্য অনেক সময় এক হয়। এটাকে বাম ডান, বাম রামে যাওয়া, রাম বামে যাওয়া, এগুলো বলে আপনার দেখাবার চেষ্টা করলে পরেও বাস্তবে যখন লোকসভার ভোটটা হয়, যখন বিধানসভার ভোটটা হয়, তখন কিন্তু বিষয়টা এভাবে আসে না। আর যারা বলছেন, বিতর্ক তুলছেন, তাদের বলি,
আমি আবারও বলতে চাইছি যে বিজেপি বিরোধিতা মানে কিন্তু শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য বিরোধিতা নয়। বিজেপি বিরোধিতা মানে হচ্ছে বিজেপি যেভাবে এই দেশে সাম্প্রদায়িকভাবে মানুষকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছে, যদি তার বিরুদ্ধে এবং অর্থনীতি বামের পার্সেন্টেজ ঠিক যতটা কমেছে ততটা বিজেপির পার্সেন্টেজ বেড়েছে, মানে বামফ্রন্টের বিরুদ্ধে ধরে রাখতে পারলেন না। আমি একটু তার বিরুদ্ধে যখন নিম্নমানের রাজনীতি দেশে যেটা সিপিএম করেছে এটা নিম্নমানের রাজনীতি, কোনো সন্দেহ নেই। কিন্তু 2008 সালে এটা তো দেবাশিস বাবু একটু বলতে দিন, 2008 এর পঞ্চায়েত নির্বাচনের সময় দেবাশিস বাবুদের নেতা তৃণমূল ছাড়া বামফ্রন্টের মন্ত্রী সুভাষ লস্করের বাড়ি যেভাবে বাম মানে সিপিআইএম হারমাদরা আক্রমণ করেছিল সেটাও কিন্তু লেশকণ্ঠের সৌজন্যের একটা বড় নিদর্শন। আপনি বিজেপিকে মাঠ দিয়ে তাকে সভা করতে দিচ্ছেন, আপনি ভোট দিয়ে তাকে সাহায্য করছেন। কথা বলে কেউ শুনতে পারবে না। আমি দ্রুত একটা জাতীয় বিষয়ে যাব। আরএসএস প্রধান এবং আরএসএস এর দ্বিতীয় তারা ঠিক কি বললেন এতটাই? অনেকে বলছেন যে অভ্যন্তরীণ দিক থেকেও এবার মোদী সরকারের বিড়ম্বনায় পড়তে হচ্ছে না। তো দ্রুত একবার জাতীয় ইস্যুতে দেখব। चलो अब की बार फिर जोश वही जगाते हैं, चलो अब की बार फिर मोदी सरकार बनाते हैं। 2019-এ এই হলো বিজেপির নতুন স্লোগান, কিন্তু ভোটের মুখে হঠাৎ করে আরএসএস যে সুরে গাইছে তাতে অনেকের মনে হতে পারে এ যেন আব কি বার মোদি বনাম সংঘ পরিবার। মোদি সরকারের 5 বছরেও রাম মন্দির তৈরির কাজ শুরু না হওয়ায় বেশ কিছুদিন ধরেই আরএসএস মোদি সরকারের ওপর চাপ তৈরি করে চলেছে অর্ডিন্যান্স এনে দ্রুত মন্দির তৈরির জন্য। কিন্তু মোদি আবার জানিয়েছেন তারা সুপ্রিম কোর্টের রায়ের দিকে তাকিয়ে রয়েছেন। এই পরিস্থিতিতে মোদি সরকারের প্রথম মেয়াদকালে মন্দির তৈরির সম্ভাবনা 20 পাও জলে। আর এই প্রেক্ষাপটে শুক্রবার কার্যত কটাক্ষের সুর শোনা গিয়েছে আরএসএস এর নাম্বার 2 সংগঠনের সাধারণ সম্পাদক ভৈয়াজি जोशीর গলায়। देखिए मंदिर बने ये हमारी इच्छा है, 2025 तक पूरा होना चाहिए, ये हमारी इच्छा है। तो सर क्या सरकार को तय करना है, आज शुरू होगा तो 5 वर्ष में बनेगा। সঙ্গে সঙ্গে রাজনৈতিক মহলে প্রশ্ন ওঠে, তাহলে কি মোদি সরকারকে কটাক্ষ করেই আরএসএস এর এই শীর্ষ নেতা মন্দির তৈরির জন্য 2025-এর সময়সীমা বেঁধে দিলেন? বিরোধীরা একযোগে দাবি করে এবার রামকে নিয়ে ভোটের খেলা বন্ধ করুক গেরুয়া শিবির। हम हिंदुओं को बख्श दे, बहुत हो गया है, बहुत हो गया। मर्यादा पुरुषोत्तम राम को बख्श ले, कम से कम उनको तो बैलेट बॉक्स में मत उतारिए। उनकी जो मर्यादा नाम थी वो मर्यादा रहने दीजिए। সংঘ পরিবারের সঙ্গে মোদি সরকারের সংঘাতের জল্পনা জোরালো হতেই ব্যাখ্যা দিতে আসরে নামে আরএসএস। তাদের দাবি ভৈয়াজি जोशीর বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। তবে শুধু আরএসএস এর নাম্বার 2 নন, খোদ আরএসএস প্রধান মোহন ভাগবতও কাশ্মীরে লাগাতার ভারতীয় সেনা জওয়ানদের মৃত্যু নিয়ে ঘুরিয়ে মোদি সরকারকে বিঁধেছেন। তার প্রশ্ন, যুদ্ধ যখন হচ্ছে না তখন এত সেনা জওয়ানের মৃত্যু হচ্ছে কেন? अपने यहाँ पर युद्ध नहीं तो भी शहीदियां होती है, इसका कारण है कि हम अपना काम ठीक नहीं करते। तो किसी के साथ युद्ध नहीं तो सीमा पर सैनिक के मरने का कारण नहीं, लेकिन होता है। বিরোধীরা দাবি করছে গত 5 বছরে মোদির ভ্রান্ত নীতির জন্য কাশ্মীর আজ জ্বলছে। সেনা জওয়ান থেকে নিরীহ নাগরিক সবার মৃত্যু হচ্ছে। 2014 से 2019 तक जो कश्मीर की पोजीशन डिटीरियरेट हुई है और जो एक राजनीतिक हल निकालने का जो प्रयास होना चाहिए, ये बीजेपी मोदी जी के नेतृत्व में पूरे तौर पर फेल है, पूरे तौर पर फेल है। পরিসংখ্যান বলছে মনমোহন আমলের তুলনায় মোদির আমলে কাশ্মীরে বেশি সংখ্যক সেনা জওয়ানের মৃত্যু হয়েছে। 2009 থেকে 2013 পর্যন্ত মনমোহন সরকারের আমলে 1717টি সন্ত্রাসবাদী হানার ঘটনা ঘটে, 257 জন সেনা জওয়ানের মৃত্যু হয়। 2014 থেকে 2018 অর্থাৎ মোদি সরকারের আমলে 1394টি সন্ত্রাসবাদী হামলা হয়েছে, 364 জন সেনা জওয়ানের মৃত্যু হয়েছে। যদিও পর্যবেক্ষকদের একাংশের বক্তব্য আরএসএস এর সঙ্গে মোদি সরকারের মতপার্থক্য তৈরি হলেও কখনোই তা সংঘাতের আকার নিতে পারে না, কারণ একে অপরের ওপর নির্ভরশীল। তাই ভোটের আগে এটা কৌশলী ছায়াযুদ্ধ নয় তো। এবিপি আনন্দ। পঙ্কজা, এ তো একেবারে ভোটের আগে ঘরের সমালোচনায় বিদ্ধ মোদি। আমি বলছি, এবং বলছেন কারা? আরএসএস এর 1 নম্বর সরসংঘ প্রধান মোহন ভাগবত এবং ভাইয়াজি जोशी, আরএসএস এর একদম সেকেন্ড ম্যান, এবং রাম মন্দির নিয়ে কটাক্ষ করছেন। সেনার প্রশ্নটা তো হুবহু কংগ্রেস যেটা বলে যে যদি নীতি ভুল না হয় তাহলে যুদ্ধ হচ্ছে না, কেন সীমান্তে এত সেনার মৃত্যু হচ্ছে, হুবহু সেই কথা বলছেন মোহন ভাগবত। না আসলে আপনি এটা দেখুন,
প্রতিটা সংগঠন আপনারা যে বলেন যে আরএসএস বিজেপিকে চালাচ্ছে, এই স্টেটমেন্টগুলো বোঝা যাচ্ছে। না কিন্তু আরএসএস অসন্তুষ্ট, এটা তো মানবেন। এই শেষ করুন। আপনি প্লিজ না না আপনি বলুন না। আমি বলছি আরএসএস অসন্তুষ্ট। আপনি তো তৃণমূল, আপনি তো তৃণমূল, আপনি বিজেপি, you are not just crossing the limit, না আপনি you are crossing the limit। আরএসএস এর মতটাকে সমর্থন করেন কিনা? আমি বলছি আরএসএস অসন্তুষ্ট, এটা তো মানবেন। এত কড়া বিবৃতি প্রধানমন্ত্রী যেটা বলেছেন বা অমিত শাহ যেটা বলেছেন সেটা হচ্ছে যে সুপ্রিম কোর্টের পর্যালোচনার মধ্যে আছে, সুপ্রিম কোর্ট রায় দেবে, তারপর পরের প্রশ্নটা দেখা যাবে কি আলোচনা হবে। সুতরাং ইট ইজ টু আর্লি টু সে। যেটা এখানেই তো হিন্দুত্ববাদীদের গোঁসা যে তালে কেন ইস্তেহারে বলেছিলে, তালে কেন ভ্রান্ত প্রতিশ্রুতি দিয়েছিলে, প্রশ্নটা সেই জায়গায়। সেটা তো দেখুন, যারা নরেন্দ্র মোদীকে ভোট দিয়েছে, বিজেপিকে ভোট দিয়েছে, প্রধানমন্ত্রী চেয়ারে বসে সুপ্রিম কোর্টকে অগ্রাহ্য করা যায় না। তারা তো বলেছেন পর্যালোচনা, আমরা কি পদক্ষেপ নেব তার পর্যালোচনা হবে। এবং আমরা তো দেখছি যে অন্য দলগুলো যেটা করছে, সুপ্রিম কোর্ট যখন তার পক্ষে রায় দেয় তখন সুপ্রিম কোর্ট ভালো, আর যখন পক্ষে রায়টা আসছে না তখন সুপ্রিম কোর্টকে শবরীমালায় অমিত শাহ কি বললেন, তখন সমালোচনা। সুতরাং যেই রায় বিপক্ষে গেল বললেন মানুষ বিষয় বিচারপতিদের মানুষের আবেগের কথা মনে রাখা উচিত। আমার মনে হয় যে সম্পূর্ণ শবরীমালার বিষয়টা 3 তালাক যে মেশানো হচ্ছে একদম সম্পূর্ণ আলাদা পার্সপেক্টিভ। আপনি শুধু আমার এক পার্সপেক্টিভে বলুন, আরএসএস তাহলে কি ক্ষুব্ধ? না, খুব অসন্তুষ্ট। তারা পর্যালোচনা করছেন, তারা অবজারভেশন দিচ্ছে, প্রত্যেকটা সংগঠন তাদের নিজস্ব ধারায় তারা চলেন। মানে আরএসএস ঠিকই বলেছে, আরএসএস যা বলেছে আপনি তো সমর্থন করছেন তাকে, যে সঠিকভাবেই আপনি কি আরএসএস এর না না আমি বলছি, আপনি বলুন না আরএসএস বিজেপি হিসেবে আপনি কি আরএসএস এর বিরোধিতা করছেন? আপনি এইটা পরিষ্কার আরএসএস এর বিরোধিতা করছেন না করছেন না, এটা দেখা যাচ্ছে। একদিকে যেরকম বিরোধীদের জোট, সেখানে আরএসএস এর এইভাবে প্রকাশ্যে মুখ খোলা, এটা শুধু চাপ সৃষ্টি নয়। দেখুন, বিজেপির রাজনৈতিক কৌশলে আরএসএস অবিচ্ছেদ্য অংশ, ঠিক, এবং বিজেপির বহু সাফল্যের পেছনে আরএসএস এর সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। মানে উত্তরপ্রদেশের ওই ব্যাপক জয় 2017 সালের মানে বিধানসভা নির্বাচনের পর যে কয়টা দলের সংগঠনকে আলাদাভাবে চিহ্নিত করেছিলেন নরেন্দ্র মোদী স্বয়ং, আরএসএস এর সংগঠন এবং তাদের ভূমিকাকে, সেই আরএসএস বিজেপিকে সরাসরি নির্বাচনের প্রাক মুহূর্তে সমালোচনা করছেন। রাম মন্দির একটা ইম্পর্টেন্ট ইস্যু, যে ইস্যুটা গত 5 বছরে সেটেল করতে পারেনি মানে নরেন্দ্র মোদী, ডেফিনেটলি একটা ইম্পর্টেন্ট এজেন্ডাকে সেটেল করতে পারেনি, ফলে দলের মধ্যে বিভাজন তৈরি হয়েছে। অর্থাৎ আরএসএস এবং বিজেপির মধ্যে একটা কিন্তু এটা নিয়ে মনোমালিন্য বারবার তৈরি হচ্ছে। একই সাথে জাতীয়তাবাদের প্রশ্নে আরএসএস এর যে ভাবনা, সেখানে কাশ্মীরে যেভাবে সেনা মারা যাচ্ছে সেটা কিন্তু তাদের পক্ষে টলারেট করা খুব মুশকিল। ফলে নরেন্দ্র মোদীর যে ব্যর্থতার জায়গাটা সেখানে তৈরি হয়েছে, সেখানেও তারা সরব। আমি দুটো জিনিস একটু আপনাকে বলতে চাই। সেটা হলো যে সূক্ষ্ম মানে একটা সম্পর্কের মধ্য দিয়ে সাফল্য 2014 সালে হয়েছিল, যে সমস্ত সংঘ পরিবার, নরেন্দ্র মোদীর বিকাশের ভাবনা, সবকে সাথ সবকো বিকাশ, এই সব নিয়ে যে উত্তরণটা হয়েছিল, সেই উত্তরণটার মধ্যে যে একটা ঘাটতি, সেই ঘাটতিটা কিন্তু খুব মানে শুধু বিরোধী জায়গা থেকে নয়, দলের মধ্যেও ফাটল একটা দেখা দিয়ে দলের মধ্যে আমি বলছি যে কালকে নেতা জয়েন করছে, কালকে 3 নেতা এই সমাবেশে আসছেন, গুরুত্বপূর্ণ বিজেপি নেতা, এটা তারই পার্ট। এই কারণেই বাজপেয়ী মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং মমতা বন্দ্যোপাধ্যায় আসানসোলে বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে দাঁড় করানোর স্ট্র্যাটেজিও ভাবছি। আমি দ্রুত একবার শত্রুঘ্ন সিনহা ঠিক কি বলেছেন দেখে নাও। अभी भी लोगों के पास ये मौका है कि थोड़ा सा राइटिंग ऑन द वॉल देखें। परफॉर्मेंसेस और प्रॉमिसेस में इतना लंबा चौड़ा जो गैप हो गया है, उस गैप को संभालने की कोशिश करें, वरना कल ऐसा ना हो कि आप जब तक चौंके तब तक यहाँ पे हमारे लोगों के लिए तख्ती लग जाए, बड़ी देर कर दी मेहरमा आते आते। ममता जी जो है, शी इज़ अ नेशनल लीडर इन ट्रू सेंस, शी इज़ वन ऑफ द बिगेस्ट क्राउड पुलर इन द कंट्री। उनकी अपनी होल्ड है, उनकी अपनी इज्जत है और उनका अपना पुल है। और वैसे अगर ममता जी जब ये वक्त आएगा तो हम श्योर कि आप तमाम लोग मिलकर और बाकी जो लोग चुने गए हैं वो लोग मिलकर एक सही रास्ता निकालेंगे, अच्छा रास्ता निकालेंगे। এখন পঙ্কজবাবু, যে অরুণ শৌরীর একটি আপনি বললেন দুটো ভুল করেছেন ভিপি সিং এবং মোদীকে সমর্থন করে, উনি কালকে তৃতীয় ভুলটা করছেন মমতা ব্যানার্জিকে সমর্থন করে। এটা হচ্ছে প্রথম প্রশ্ন। বিষয় হচ্ছে যে আমি তার আগে যশবন্ত সিনহার বিষয়টা বলি।
যে উনি আপনার মনে আছে আইকি গুজরাল বা দেবগৌড়ার অর্থমন্ত্রী ছিলেন, পরবর্তীকালে তো এরা অনেক সময় না পজিশনটা চেঞ্জ করেন। আমি তাদের ব্যক্তিগত তাদের না আমি বলছি তাদের যে শিক্ষাগত বিষয়টা নিয়ে আমার কোনো বক্তব্য নেই, আর পজিশন চেঞ্জের কথা মনে হয়নি। তারা যখনই ক্ষমতার অলিন্দের বাইরে থাকছেন তখন তারা কিন্তু আর নিজেদের ধরে রাখতে পারছেন না। আমার এটাই পঙ্কজদা একটা প্রশ্ন, এবং বিজেপি দলটাকে একটা গুজরাট রবিদাদা হাইজ্যাক হয়ে যাচ্ছে, যেখানে যখন আপনারা দেখলেন যে সৌমিত্র খান তিনি অন্য কিছু করছেন, তাকে বহিষ্কার এবং তাকে অনুমান করে আরেকজনকে বহিষ্কার করা হচ্ছে, কিন্তু বহিষ্কার করা হয়নি। তার কনভেনরের নামটা কি আমি জানতে চাইছি, সেটা কি পঙ্কজ বাবু বা কোনো স্থানীয় বিজেপি নেতা? সেই নামটা জানতে চাই। আমি 10 সেকেন্ডের মধ্যে নেব। আচ্ছা, উনি ডিমনিটাইজেশনের 3টে শর্ত ছিল, কালো টাকা, জাল টাকা, সন্ত্রাসবাদ, কোনোটাই উদ্ধার হয়নি। তারপরে এই যে দ্বিচারিতা, আর একটা জিনিস যেটা বলা হচ্ছে আরএসএস কিন্তু ওটা নয়, ওটা এই জিনিসটা সমালোচনা করছে, তার মানে আপনি মনে করবেন না আরএসএস বিজেপি থেকে সরে যাচ্ছে। এটা একটা ভয় মিশ্রিত, শ্রদ্ধা মিশ্রিত ভয় দেখাচ্ছি, কিন্তু আলো হ্যাঁ এটা যদি উনি বলেন এটা আলাদা। এই রাজনৈতিক বিতর্ক এবং বিশ্লেষণ চলতেই থাকবে। আমি এই মুহূর্তে আপনাদের যেটা দেখাবো সেটা নিঃসন্দেহে প্রত্যেকের কাছে গুরুত্বপূর্ণ। কালকে ব্রিগেড সমাবেশের জন্য ঠিক কোন কোন রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রিত হবে, কালকে বহু মানুষকে, অসংখ্য মানুষকে রাস্তায় বেরোতে হবে। আমার মনে হয় সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কোন রাস্তা বন্ধ থাকবে, কোন কোন রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রিত হবে, কোন কোন রাস্তা যদি অ্যাভয়েড করেন তাহলে নিশ্চিন্তে গন্তব্যে পৌঁছতে পারবেন। আমার মনে হয় আজকের সব থেকে গুরুত্বপূর্ণ এই মুহূর্তে দাঁড়িয়ে এই ইনফরমেশনগুলো আপনাদের কাছে রাখা উচিত। ব্রিগেডে বিরোধী মহাজোটের মেগা শো, সমাবেশের ভিড় অতীতের সব রেকর্ড ভেঙে দেবে বলে দাবি তৃণমূলের। তার প্রভাব পড়বে যান চলাচলেও। শনিবার ভোর 4টে থেকে রাত 8টা পর্যন্ত কলকাতার সমস্ত রাস্তায় পণ্যবাহী গাড়ি চলাচল থাকবে নিয়ন্ত্রিত। বিভিন্ন রাস্তায় যাত্রীবাহী গাড়ি চলাচলেও থাকবে নিয়ন্ত্রণ। সভার সময় প্যারেড গ্রাউন্ডের সামনে ক্যাসোরিনা অ্যাভিনিউতে যান চলাচল বন্ধ থাকবে। সমান্তরাল রাস্তা জওহরলাল নেহরু রোডে গাড়ি চলবে। ক্যাসরিনা অ্যাভিনিউ কলকাতা শহরের অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা। লালবাজার কলকাতা ট্রাফিক পুলিশ সূত্রে খবর, আগামীকাল সভার সময়, সভা শুরু হয়ে গেলে এই রাস্তায় যান চলাচল কিন্তু সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা হবে। প্রচুর মানুষ সভায় আসবেন, তারা রাস্তা দিয়ে এলে সেই রাস্তায় স্বাভাবিকভাবেই অন্যরকম কিছু ঘটনা ঘটতে পারে, সেই আশঙ্কা থেকেই কিন্তু যান চলাচল নিয়ন্ত্রণের ভাবনা রয়েছে। ভিক্টোরিয়া মেমোরিয়াল সংলগ্ন কুইন্সওয়েতে যান চলাচল বন্ধ করা হতে পারে। সেক্ষেত্রে রবীন্দ্র সদন ও জওহরলাল নেহরু রোড হয়ে গাড়ি ঘোরানো হবে। সংলগ্ন যে সমস্ত রাস্তা, ক্যাথিড্রাল রোড, হসপিটাল রোড, এগুলোতেও কিন্তু যান চলাচল নিয়ন্ত্রণ হবে। ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে থেকে যে রাস্তা সরাসরি এসে ক্যাসরিনা অ্যাভিনিউর সামনে মিশেছে, সেই কুইন্সওয়েতেও কিন্তু যান চলাচল নিয়ন্ত্রণ হবে। ক্যাথিড্রাল রোড, হসপিটাল রোড, আউটরাম রোড, রেড রোড এবং ডাফরিন রোডেও যান চলাচল নিয়ন্ত্রিত হবে। যানজট সামলাতে শহরের একাধিক জায়গাকে নো পার্কিং জোন হিসাবে ঘোষণা করা হয়েছে, অর্থাৎ এই সব জায়গায় গাড়ি দাঁড় করানো যাবে না। এর মধ্যে রয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল সংলগ্ন কুইন্সওয়ে, এজেসি বোস রোডের একাংশ, ক্যাথিড্রাল রোড, লাভার্স লেন, আউটরাম রোড, ক্যাসোরিনা অ্যাভিনিউ, হসপিটাল রোড। গাড়ি রাখার জায়গা থাকবে ইডেন গার্ডেন্স সংলগ্ন বঙ্গবাসী মাঠ, হেস্টিংস সংলগ্ন মাঠ এবং বাবুঘাট সংলগ্ন রাস্তায়। এবার দেখে নেব শনিবার ব্রিগেডে মিছিল আসবে কোন কোন রাস্তা ধরে। হাওড়া থেকে মিছিল আসবে হাওড়া ব্রিজ, বড়বাজার, ব্রেবন রোড, মহাকরণ হয়ে। শিয়ালদা থেকে মিছিল আসবে মৌলালী, এসএন ব্যানার্জি রোড হয়ে। দক্ষিণ কলকাতার মিছিলগুলি হাজরা, ভবানীপুর, রবীন্দ্র সদন, ময়দান, পার্ক স্ট্রিট হয়ে ব্রিগেডে পৌঁছবে। বন্দর এলাকা থেকে হেস্টিংসের দিক দিয়ে ব্রিগেডে পৌঁছবে মিছিল। সল্টলেক থেকে সমর্থকেরা মিছিল করে আসবেন পার্ক সার্কাস ও পার্ক স্ট্রিট হয়ে। উত্তর কলকাতা থেকে বিটি রোড, শ্যামবাজার, বিধান সরণি, সেন্ট্রাল অ্যাভিনিউ, ধর্মতলা হয়ে এগোবে মিছিল। এক কথায় বলাই যায় শনিবার গোটা কলকাতা রাস্তা গিয়ে মিশবে ব্রিগেডে। ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা। ঘণ্টাখানেক সঙ্গে সুমন নিবেদন করছে আধুনিক টিএমটি বার্স, ভরসা হমেশা, পার্টনার বাই রাজা গোল্ডেন মারি বিস্কিটস, সোনালী স্বপ্নের স্বাদ চিরন্তন, সুরক্ষা ডায়াগনস্টিক, 26 বছর ধরে সবার সুস্থ থাকার ঠিকানা, অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য ডাফ এন্ড ডাটের বাঞ্চ ট্রান্সলেশন মানেই তুলসী প্রকাশনী, গঙ্গোত্রী, কচ্চিখানি সর্ষের তেল এবং শুদ্ধ মশলা,